শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। একটু ক্যামেরাটা উপর নিতে হবে তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, মার্সফোর্ডের পক্ষ থেকে সকলকে আজকের এই বাংলা ব্যাকরণের কাছে স্বাগত জানাচ্ছি। যারা আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন, কাইন্ডলি আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এইটা আগে কনফার্মেশন করবেন আমাকে। আপনারা সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন বা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন? আমি আমার ল্যাপটপে দেখছি যে হ্যাঁ, এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে, তবে আপনাদের কনফার্মেশনটাই আমার কাছে বেশি জরুরি। ওকে, আমরা একটু সময় নিয়ে নিই যে আমাদের আরো কিছু মেম্বার বা পার্টিসিপেন্ট বা লার্নার্স যাই বলুন না কেন তারা জয়েন করবেন। একটু সময় নিচ্ছি। আর আপনাদের যদি কোনো ফ্রেন্ডস পরিচিত কেউ থাকে এই গ্রুপে যুক্ত আছে, তাকে চাইলে আপনি মেনশন করতে পারেন, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে ক্লাসে। ওকে, এম এ হোসেন অনুযায়ী ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আর বাকিরা সব কোথায়? ওকে, আমরা ক্লাস শুরু করবো, বেশিক্ষণ সময় নেব না। তো যারা দেখছেন এটা জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন। এই তো বেশি দিন হয়নি, 43তম বিসিএস এর প্রিলির পরীক্ষা হয়ে গেল। তো হয়তোবা আগামী বছরের কোন একটা সময়ে আমরা 44তম প্রিলির পরীক্ষার জন্য বসবো। আর এর মধ্যে যারা প্রিলি দিয়েছেন বা ভালো মার্কস আসবে, তারা তো অবশ্যই রিটেনের প্রিপারেশন নেবেন, এর পাশাপাশি প্রিলির প্রিপারেশনটাও নিয়ে রাখবেন। ঠিক আছে? ওকে, আশা করছি শুনতে পাচ্ছেন। চলুন আমরা পড়াশোনার দিকে মনোযোগ দিই। আমরা ক্লাস করতে করতে কথাবার্তা, গল্প গুজব সবই করতে পারবো। গুজব তো মানে পড়াশোনা খুব কম, আমরা গল্পই করব আর এর মধ্যে শিখবো। আজকে লেকচার 1 বা প্রথম যে টপিক গুলো আছে, প্রথম অধ্যায়ে যে টপিক গুলো আছে এগুলো আপনারা জানেন যে আমরা প্রথমে শিখবো ভাষা, ধ্বনি, বর্ণ, বর্ণ প্রকরণ। আর মনে রাখবেন যে এই টপিক থেকে প্রত্যেক বছর একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই। আসবেই, মানে কোনো নিয়ম, মানে নিয়ম না যে আপনার এখান থেকে প্রশ্ন কমন পাবেনি। তবে মজার বিষয় দেখেন যে লাস্ট যে প্রিলির পরীক্ষাটা গেল, এখানে কিন্তু এই জাস্ট ভাষা, ধ্বনি, ধ্বনির পরিবর্তন বা বর্ণ সঙ্গে শব্দভাণ্ডারটা পরে যদি রাখি, এই ধ্বনি আর বর্ণ বা ভাষা থেকেই কিন্তু 3টি প্রশ্ন এসেছিল। এখন তো হিউজ, তাই না? অনেক প্রশ্ন। তো মাথায় রাখতে হবে যে আমাকে প্রথমের দিকে যে অধ্যায়গুলো আছে বা চ্যাপ্টার গুলো আছে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই বা আসবে, সেগুলোকে আমরা অবশ্যই অনেক গুরুত্ব দিয়ে পড়বো। তো আজকের যে ক্লাসটা করতে যাচ্ছেন, আশা করছি আপনি যদি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত ভালোভাবে করেন এবং লেকচার 1 এর ক্লাস করার পরে আপনাদের কাছে সব সহযোগী বই অথবা আমাদের মার্কস ফরওয়ার্ডের যে বইগুলো আপনাকে শীঘ্র দেওয়া আছে, এইগুলো যদি পড়েন আর কিছু প্রশ্ন প্র্যাকটিস করেন, তাহলে আশা করছি শুধু বিসিএস না, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে একটি থেকে দুটি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন। ঠিক আছে? ওকে, চলুন আমরা শুরু করছি ভাষা দিয়ে। প্রথমে ভাষার সংজ্ঞাটা জেনে নেই। ভাষার সংজ্ঞা থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এই তো লাস্ট পরীক্ষায় ভাষার সংজ্ঞা থেকে প্রশ্ন এসেছে। এখানে ভাষার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মানুষ মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, আমরা তাকেই বলছি ভাষা। খুবই সহজভাবে ভাষার সংজ্ঞা দিয়েছি। বললাম যে এরকম মানুষ একটা একটা মানুষ তার মনের ভাব প্রকাশ করবে। এই মনের ভাব প্রকাশ করতে গিয়ে বাকযন্ত্রের সাহায্যে অথবা হাতের মাধ্যমে বা ইশারায় যেসব অর্থবোধক ধ্বনি, ইশারাতে ধ্বনি উচ্চারণ করা যাবে না,
কিন্তু ইশারার মাধ্যমে ভাষা হতে পারে। অর্থাৎ একজন প্রেজেন্টার বা উপস্থাপক যা উপস্থাপনা করবে, দর্শক বা শ্রোতা তারা যদি দেখে বা শুনে বুঝতে পারে তাহলেই সেটা ভাষা, একদম সহজ কনসেপ্ট। ওকে, তার মানে দেখেন ভাষা হতে গেলে বাকযন্ত্র লাগবে। বাকযন্ত্র বলতে আমরা কি কি বুঝি? আমাদের বাকযন্ত্র বলতে বোঝায় আমাদের আসলে বাকযন্ত্র মানে কি, কণ্ঠনালী, গলা, সঙ্গে আমাদের কিন্তু নাক, ওকে, তারপর ঠোঁট, তারপর হচ্ছে জিহ্বা, সব দাঁত, সবগুলো হচ্ছে আমাদের কণ্ঠনালী, সরি হচ্ছে বাকযন্ত্র। পরীক্ষায় কোনো প্রশ্ন এসেছিল যে নিচের কোনগুলো বাকযন্ত্র, অপশন ছিল যে উত্তর ছিল উত্তর হবে যে সবগুলোই। তো এটা দিকে একটু মনোযোগ রাখবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখেন যে আমরা কিন্তু চাইলে বাকযন্ত্র ছাড়াও ভাষা তৈরি করতে পারি। কিভাবে পারি দেখেন, আপনাকে যদি আমি এভাবে হাত দিয়ে ইশারা করি, এটা মানে কি হাই বা টাটা বা বাই যেটা বলেন আপনি একটা পাবেন। আবার যদি যেভাবে ইশারা করি তার মানে কি, এটা মানে হচ্ছে ওকে ডাকা, তাই না? আবার যদি হাত তুলে একটু মুখ বাঁকানো হবে তার মানে কি, যে কাউকে মাইর দেওয়া হবে বা এরকম টাইপ। তার মানে দেখেন বাকযন্ত্র ছাড়াও কিন্তু ভাষা তৈরি করা যায়, সেটা কি ইশারার মাধ্যমে। ওকে, এটাও কিন্তু ভাষা হয়ে যাবে। ওকে, এখন দেখেন পরীক্ষায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে তা হচ্ছে ভাষার উপাদান আর ভাষার উপকরণ। একটা হচ্ছে ভাষার উপাদান, আর একটা হচ্ছে উপকরণ। আপনারা সবাই কমেন্ট করে উত্তর করতে দেখি যে ভাষার ওকে, একটু গোলযোগ হয়েছিল। আচ্ছা, আপনারা কি এখন ঠিকঠাক দেখতে পাচ্ছেন? ওকে, আশা করছি ঠিকঠাক দেখতে পাচ্ছেন। হয়তো বা একটু ডিস্টার্ব হয়েছিল, একটু আটকে গিয়েছিল, কারণ ফোনে হঠাৎ করে একটা কল চলে এসেছে। তো দ্যাটস ওয়াই সরি। আসেন যে বিষয় বলছিলাম, তারপরে প্রশ্ন করেছিলাম যে ভাষার উপাদানের উপকরণ কি। এই দুটো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিশেষ পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। আমরা যদি বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, দেখবেন যে এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। আমরা এটা জানি যে ভাষার উপাদান হচ্ছে ধ্বনি আর ভাষার উপকরণ হচ্ছে বাক্য। আমরা কি জানি যে ভাষার উপাদান হচ্ছে ধ্বনি আর উপকরণ বাক্য। এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না যে ভাষার উপাদান ভাষা না উপাদান বলতে কি বুঝি আর উপকরণ বলতে কি বুঝি। আসেন প্রথমে আমরা ক্লিয়ার হয়ে নেই যে উপাদান বলতে কি বুঝি আর উপকরণ বলতে কি বুঝি। যখন আমরা উপাদান আর উপকরণের এই দুটার মেইন পার্থক্যটা বা বিষয়টা বুঝতে পারবো, তখনই আমরা ভাষার উপাদান আর উপকরণের উত্তরটা করতে আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। আসেন একটা উদাহরণ দিই আপনাদের সুবিধার্থে। ধরেন এটা একটা মিষ্টির দোকান, ধরে নেন, ঠিক আছে? এটা একটা মিষ্টির দোকান। মিষ্টির দোকানে কি থাকবে? হরেক রকমের মিষ্টি থাকবে, তাই না? একটা মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টি থাকতে পারে। দেখেন কি কি মিষ্টি থাকতে পারে। ধরেন এখানে মিষ্টি আছে, চমচম আছে, আছে হচ্ছে রসগোল্লা আছে, আর কি আছে, লাড্ডু আছে, আছে হচ্ছে কালো জাম আছে। মানে এরকম বহু পদের মিষ্টি আছে। ওকে, এখন দেখেন এই যে এই দোকানটাকে, ধরেন দোকান, আমরা এই দোকানটাকে তুলনা করবো ভাষার সঙ্গে। ওকে, এই দোকানটাকে কার সঙ্গে তুলনা করবো? ভাষার সঙ্গে তুলনা করবো। এই যে একটা মিষ্টির দোকান, এই দোকানের যদি বলি উপকরণ কি,
দেখেন এই দোকানের উপকরণ হচ্ছে চমচম, রসগোল্লা, লাড্ডু, কালোজাম ইত্যাদি। এগুলো হচ্ছে দোকানের আমাদের উপকরণ। এখন দেখেন এই চমচম, রসগোল্লা, লাড্ডু, কালোজাম এইগুলো আমাদের বানাইতে কি লাগবে? এইগুলো দেখেন বানাইতে আমার লাগবে, লাগবে হচ্ছে দুধ লাগবে, লাগবে হচ্ছে ছানা লাগবে, লাগবে হচ্ছে চিনি লাগবে, লাগবে হচ্ছে ময়দা বা এটসেট্রা। এখন দেখেন এই চমচম, রসগোল্লা, লাড্ডু, কালোজাম বানাইতে আমার যা লাগছে তা হচ্ছে এই দোকানের উপাদান। এখান থেকে আমরা বুঝতে পারছি যে অনেকগুলো, দেখেন অনেকগুলো উপাদান একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে উপকরণ। কি বললাম যে অনেকগুলো উপাদান একসঙ্গে যুক্ত হয়ে বা একসঙ্গে তৈরি হয়ে উৎপন্ন হচ্ছে, তা হচ্ছে আমাদের উপকরণ। আমরা এখান থেকে বুঝতে পারি যে ভাষার, এবার দেখেন এই জায়গাতে দেখেন যে উপাদানগুলো কি একদম রুট লেভেল, অনেকগুলো উপাদান যুক্ত হয়ে উপকরণ পাচ্ছি। এবার ভাষার ক্ষেত্রে আসেন, দেখেন যা উচ্চারণ করা হয় সেটা কি সাউন্ড বা ধ্বনি, এটা সব করে শব্দ করলেও সেটাও কি হয়ে যায়, ধ্বনি হয়ে যায়। তার মানে অনেক একদম ধ্বনি হচ্ছে একদম রুট লেভেল, অনেকগুলো ধ্বনি যুক্ত হয়ে গেলে শব্দ হয়, আবার অনেকগুলো শব্দ যুক্ত হয়ে গিয়ে যাচ্ছে বাক্য হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভাষার ক্ষেত্রে একদম রুট লেভেল হচ্ছে ধ্বনি, এই জন্য ভাষার উপাদান হচ্ছে ধ্বনি আর উপকরণ হচ্ছে বাক্য। ওকে, অনেকে যুক্ত আছেন। এর মাঝখানে আমি অবশ্য আপনাদের কমেন্টগুলো দেখতে পারিনি, কারণ ওয়াইফাইটা চলে গিয়েছিল, ফোনে ডাটা অন করে ক্লাস নিচ্ছি, এই জন্য হয়তো আপনারা কমেন্ট করেছেন, আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাইনি, কারণ স্ট্রিম ওয়ার্ডে মোবাইলের কমেন্টগুলো ওভাবে আপনাদের কমেন্টগুলো দেখা যায় না। ওকে, আচ্ছা আরেকটা বিষয় একটু জানাবেন যে আপনারা বোর্ড ক্লিয়ার দেখছিল তাই না? আচ্ছা কমেন্টগুলো একটু দেখি। জি স্যার শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। মুকুন্দ মন্ডল আপনি কমেন্ট করেছেন, আবার কমেন্ট করেছে এস কে ফাহাদ, আবার তাবিয়া চৌধুরী উপাদান হচ্ছে ধ্বনি, উপকরণ হচ্ছে বাক্য। দেখেন এরপরেও আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। একটা বিষয় মনে রাখবেন, যেগুলো একটু আপনি টেকনিক্যালি শিখবেন বা যেগুলো একটু অন্য বইতে শিখবেন সেগুলো আপনার মাথায় বেশি স্থায়িত্ব হয়ে থাকে, বা ওইগুলো আমাদের মাথায় গেঁথে থাকে বেশি দিন। তো আমরা ওইটা একটা টেকনিক্যালি শিখবো। টেকনিক হচ্ছে দেখেন উপাদানে ন আছে, ধ্বনিতে ন আছে, উপকরণে ক আছে, বাক্যতে ক আছে। তো এই জন্য যদি কোথাও আমরা উপকরণ পাই ভাষার ক্ষেত্রে তাহলে বাক্য দাগাবো, আর উপাদান পাইলে আমরা ধ্বনি দাগাবো। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, তার মানে এইটুকু ক্লিয়ার। আসলে আমরা কিছু ভাষা বিষয়ে কিছু বেসিক তথ্য শিখবো যেগুলো আমাদের পরীক্ষায় মাঝে সাথে চলে আসে। আজকে যা দেখাচ্ছি একটু কষ্ট করে হলেও খাতায় তুলে রাখবেন। আপনি আগামীতে যদি কোনো পরীক্ষা থাকে, চাকরির পরীক্ষা, দেখবেন যে যা পড়াচ্ছে হুবহু কমন আসবে। এবং আমি গল্পর ছলেও যেগুলো কথা বলেছিলাম বিসিএস এই বছর পরীক্ষার মধ্যে সেখান থেকেও আসছে, এবং মার্চ পরের ক্লাসে এগুলো বলেছিলাম এবং সেই আমরা মেসেজ করে জানিয়ে দিয়েছি। যেমন হচ্ছে বিসিএস এর পরীক্ষায় প্রশ্ন ছিল কারক থেকে, যে কোন কারককে রবি ঠাকুর কারক মনে করেন না। তো আমি কিন্তু রবি ঠাকুরকে নিয়ে বেশ কয়েকটা মানে ঝামেলার পর গল্প বলেছিলাম। তো আজকে হয়তো কিছু পাবো, তো সেখানে আমরা আলোচনা করবো। ওকে, এখন দেখেন আমরা ভাষা নিয়ে কিছু কিছু তথ্য শিখবো, যে তথ্যগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যে মাতৃভাষার দিক দিয়ে বাংলা ভাষার স্থান কত, বা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান কত, এগুলো পরীক্ষায় এখন আর আসছে না বা আসে না, কারণ এগুলো হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল। দেখবেন যে আপনি নবম দশম শ্রেণীর বইতে একরকম পাবেন, বিভিন্ন মানে চাকরির জন্য যেসব বাজারে বইগুলো প্রচলিত আছে এই বইগুলোতে একরকম পাবেন, এবং ভাষার জন্য যারা গবেষণা করে বা ভাষা নিয়ে যারা সবসময় কাজ করে এরকম একটা প্রতিষ্ঠান আছে, সে মানে পুরো বিশ্বব্যাপী, সেই প্রতিষ্ঠান নাম হচ্ছে ইথনলগ। ইথনলগের তথ্য আরেক রকম হয়ে যাচ্ছে। তো এইসব ঝামেলার কারণে এখন ভাষা থেকে এই তথ্য ভিত্তিক প্রশ্নগুলো আর পরীক্ষায় আসা, যে বাংলা ভাষার স্থান কত। যেমন দেখেন যদি সিম্পল উদাহরণ দিয়ে বলি, যে আমরা জানি যে এখন পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা। এটা আপনি যদি ইথনলগ খোঁজেন তাহলে পাবেন এখানে 27 কোটি দেওয়া আছে। যদি আপনি আবার নবম দশম শ্রেণীর বই খোঁজেন তাহলে পাবেন 30 কোটি আছে। আবার চাকরির বাজারে যেসব বইগুলো যেগুলো আমাদের বেশি মানে ভালো মনে করি সেই বইগুলো দেখবেন যে 29 কোটি দেওয়া আছে। তো এক এক বই এক এক রকম দেওয়া আছে। তো এরকম কনফিউশন থাকার কারণে দেখবেন যে এই প্রশ্নগুলো এখন এড়িয়ে যাওয়া হচ্ছে, বা যেটা একেবারেই প্রতিষ্ঠিত সেগুলো ছাড়া বাকিগুলোর প্রশ্ন আসছে না। ওকে, যাই হোক এটা মোটামুটি কনফার্ম যে দাপ্তরিক বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে
এটা লিখে রাখেন, দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা হিসেবে বাংলার স্থান দশম, হিসেবে বাংলার স্থান হচ্ছে দশম। এরপরে দেখেন আরেকটা তথ্য ইম্পর্টেন্ট, এটাও বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, তা হচ্ছে যে বাংলাদেশ ছাড়াও আরেকটা দেশ আছে যে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে, মানে সে দেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে সাম্প্রতিক একটা দেশ। এই দেশটার নাম হচ্ছে সিয়েরা লিওন। দেশটার নাম হচ্ছে সিয়েরা লিওন। আপনি আপনার মতো করে লিখতে পারেন তথ্যটা। এখন প্রশ্ন হতে পারে যে সিয়েরা লিওন কেন বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিল। দেখেন এখানে বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন জাতিসংঘে সৈন্য প্রেরণে 1 নাম্বার, এই তো কয়েক মাস আগে 2 নাম্বার ছিল, এখন ভারতকে টপকে জাতিসংঘে সৈন্য প্রেরণে বাংলাদেশ 1 নাম্বার। তো এই জাতিসংঘে যে বাংলাদেশের যে সেনাবাহিনীগুলো বা সৈন্যগুলো যায় তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে জাতিসংঘ বিভিন্ন কার্যক্রমের জন্য এই সেনাবাহিনীগুলো বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গাতে পাঠায়। তো সিয়েরা লিওন হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, গৃহযুদ্ধ লেগে আছে খুব। এই সিয়েরা লিওন এই দেশটার আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। তো এই দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ওখানে প্রেরণ করা হয়েছে। এই বাংলাদেশের সেনাবাহিনীগুলো এই সিয়েরা লিওনে এই দেশের বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প করেছে বা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান করেছে, ব্রিজ কালভার্ট, তাদের হচ্ছে খাবার, বাচ্চাদের খাবার বা তাদের হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য টিকা বা এরকম বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে। তো বাংলাদেশের সেনাবাহিনীর সম্মানার্থে অথবা বাংলাদেশের সম্মানার্থে ওই দেশের সরকার বা সিয়েরা লিওনের সরকার তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। তো এই জন্য এটা কিন্তু মোটামুটি পরীক্ষায় আসে। আর আশা করছি আজকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, এটা পরীক্ষা প্রশ্ন আসলে আর ভুল করবেন না। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয়, আপনাদের সঙ্গে পরিচয় হওয়া হয়নি, জানেন না আপনারা আমাকে আর কখনো কোথাও কেউ দেখেছেন কিনা মার্চ ফ্রডের। এর কারণ একদম মার্চ ফ্রড যখন থেকে শুরু হয়েছে বা সূচনা লগ্ন থেকে আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, প্রথম দিকে থেকে ক্লাসগুলো নিচ্ছি, আশা করছি সামনেও কন্টিনিউ করব। তো সেই দৃষ্টিতে কারোর সঙ্গে আমার পরিচয় হইলেও হতে পারে বা আগেও কেউ কোনো কোর্সে যুক্ত থাকলেও থাকতে পারে, জানি না কার কি অবস্থা। আর আপনাদের নামগুলো কিছু একদম নতুন নাম পাচ্ছি, তবে কানিজ ফাতেমা নামটা কেন পরিচিত মনে হচ্ছে। উপাদানটা আবার রিপিট করেন। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি কোথায় থাকেন? হ্যাঁ আমি ঢাকাতেই স্টে করছি এই মুহূর্তে, আমি ঢাকাতেই থাকছি বিগত কয় বছর, 7 বছর থেকে। উপাদান বললাম, দেখেন যে উপাদান একদম রুট লেভেল, একদম নিম্নের মানে একদম নিচুর দিকে যে চাকরি হবে সেটা উপাদান, মানে অনেকগুলো উপাদান যুক্তই উপকরণ তৈরি হবে। ধরেন এই যে কলম, ধরেন সরি কলম একটা মার্কার, এই মার্কার তৈরি করতে কি লিখছে আমরা প্লাস্টিক গুলো লিখেছি, মার্কারটা ধরতে পারি যে উপাদান। ওকে, এই মার্কার উপাদানের উপকরণ কি? উপকরণ হচ্ছে প্লাস্টিক, কালি, যা লাগবে এগুলো হচ্ছে আমার উপাদান। আর পুরোটা মার্কারকে উপকরণ বলছি। কিসের উপকরণ? এটা হচ্ছে একটা দোকানের উপকরণ, এই দোকানে মার্কার আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা ভাষার রূপ শিখব। সবাই ঝটপট কমেন্ট করে বলতো ভাষার রূপ দুটি, আমরা জানি এই ভাষার যে দুইটা রূপ, এই দুইটা রূপ কি কি? সবাই ঝটপট লিখি যে ভাষার রূপ দুটি, এটা আমরা জানি, কিন্তু এই দুইটা রূপ কি কি একটু বলবেন। আমার ইন্টারনেটটা প্রচুর ডিস্টার্ব করছে, আমি এখানে কমেন্ট গুলো দেখার সুযোগটাই পাচ্ছি না। লাইভ ক্লাসের প্রবলেম হচ্ছে না আমি জানি, কারণ ফোনের ডাটা স্ট্রং আছে, আমার এখানে বেশ ভালো নেট পাই, 4G আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াইফাই দিয়ে ল্যাপটপ বা পিসি তে রান করছি, পিসি চলছে না। ওকে, আপনারা জাস্ট ঝটপট জান যে ভাষার রূপ দুইটি, এটা কোনো সমস্যা নেই। স্যার আমি আপনাকে অন্য একটি প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে দেখেছি। আচ্ছা ঠিক আছে। ফাহাদ ফারদিন উত্তর দেন সাধু আর চলিত। ওকে, চমৎকার উত্তর দিয়েছেন ফাহাদ ভাইয়া, আপনার উত্তরটা শুনে আমি খুবই খুশি হয়েছি, কৃত হয়েছি। তবে আপনার জন্য সমবেদনা হচ্ছে যে আপনি উত্তরটি ভুল দিয়েছেন।
আর একটা বিষয়, আপনারা যদি নতুন যখন দেখবেন যে আপনি উত্তর করছেন, আপনি আপনার উত্তর পড়া দেখে যদি বলে যে হ্যাঁ চমৎকার হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা, লক্ষ্মী ভাইয়া, লক্ষ্মী আপু, অথবা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলি, তার মানে জেনে নিবেন যে আপনি কনফিডেন্সের সাথে উত্তরটি ভুল দিয়েছেন। ওকে। আর যদি বলি যে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তার মানে উত্তরটা হতেও পারে, নাও পারে, এটা ভেবে দেখা যাবে। ঠিক আছে। ওকে, যাই হোক, দেখেন এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল করে ফেলে। যদি বলে যে ভাষার রূপ কয়টি, দুইটি, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা ঠিক উত্তর দেয়। কিন্তু দুটো রূপ কি কি? একটা হচ্ছে লৈখিক রূপ, একটা হচ্ছে লৈখিক রূপ, আর একটা হচ্ছে মৌখিক রূপ। ওকে, তাহলে কি পেলাম যে ভাষার রূপ হচ্ছে দুইটি। ভাষার রূপ কয়টি? দুইটি। একটা হচ্ছে লৈখিক রূপ, আর একটা হচ্ছে মৌখিক রূপ। এখন দেখেন এই যে লৈখিক রূপ, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ওকে, একটা হচ্ছে সাধু, আর একটা হচ্ছে চলিত। ওকে, তাহলে লৈখিকের রূপ পেলাম কয়টি? দুইটি। একটা পেয়েছি সাধু, আর একটা পেয়েছি চলিত। ঠিক মৌখিকের রূপ দুইটি, একটা হচ্ছে চলিত, আর একটা হচ্ছে আঞ্চলিক। এই আঞ্চলিকের আরেকটা নামকরণ করেছেন, তার নাম হচ্ছে উপভাষা। দেখেন এই উপভাষার ইংরেজিটা পরীক্ষায় অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছিল। উপভাষার ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট। ওকে, এখন আরেকটা বিষয় বলি, এই যে উপভাষা, এই উপভাষার প্রবর্তক হচ্ছে শ্রদ্ধেয় রবি ঠাকুর। আমার লেখাটা একটু বেশি খারাপ, কারণ যদি বুঝতে সমস্যা হয় একটু আমাকে জানাবেন। ওকে, দেখেন হচ্ছে মৌখিক ভাষা হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে চলিত, আর একটা হচ্ছে আঞ্চলিক। এই আঞ্চলিকের আরেকটা নামকরণ করেছে রবি ঠাকুর উপভাষা। এই উপভাষার ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট, ডি আই ই, সরি ডি আই ই না, ডি আই এ এল ই সি টি। ওকে, ঠিক আছে। ওয়াহিদা, হ্যাঁ চলিত এবং প্রমিত, না প্রমিত একই না, চরিতটাকে প্রমিতর একটা রূপ ধরতে পারি। প্রমিতের একটা রূপ চরিত, কারণ এই চরিতটা আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি, বলতে পারি। কিন্তু আসলে যেটা চলিত ওটা আসলে প্রমিত না। প্রমিতটা হচ্ছে একদম শুদ্ধ, যেটা সাধারণ বা সবাই বুঝবে, বা যেটা অনেকটা রীতিসিদ্ধর মতোই, মানে কিছুটা ভালো ভদ্র টাইপ। ঠিক আছে, সেগুলোকে বলি প্রমিত। বাংলা একাডেমিতে শব্দগুলো আমাদের জন্য দিচ্ছে ভাষা বা ব্যবহার করা, সেগুলোকে আমরা প্রমিত বলতে পারি। ওকে, হ্যাঁ কানিজ স্যার উত্তর করেছেন। ওয়াহিদ আলম ইতিমধ্যে স্যার আপনার ক্লাস করানো খুব সুন্দর স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা ধীরে ধীরে এগোই। আর একটু আজকে ধৈর্য রাখেন, যে ক্লাসের টাইমটা বাড়লে মন খারাপ করবেন না। একটা বিষয় মনে রাখবেন যে একটা টিচার যতক্ষণ, আপাতত আমাকে টিচারই ভাবেন, বা ভাইয়া, ভাই, চাচা, যা ইচ্ছা ভাবে, কোনো সমস্যা নেই। ভাববেন যে আমি যত বেশি কথা বলবো তত বেশি আপনার লাভ, কারণ আমি যত বেশি কথা বলবো তত বেশি ইনফরমেশন আমি আপনাকে থ্রু করব। আর ছোট ছোট ইনফরমেশন গুলো যে কতটা কাজের আসে আপনি চাকরির পরীক্ষায় গিয়ে বুঝবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি যে আমি যে কথাগুলো বলবো বেশিরভাগ প্রায় 95% কথাগুলো থাকবে যে স্টাডি রিলেটেড, পড়াশোনা রিলেটেড, যেগুলো আপনার লাগবে। আমি ক্লাসের মধ্যে ফাউল কথা বা আজে বাজে গল্প খুব কম করি। যা মজা বা যা গল্প সব পড়ার মধ্যেই পেয়ে যাবেন। যারা একদম ফার্স্ট দেখছেন হয়তো বা মনে হবে যে ভাইয়া বা স্যার খুব দ্রুত কথা বলে। হ্যাঁ, আমি একটু দ্রুত কথা বলি, কারণ আমি যদি একটু ধীরে কথা বলতে যাই আমার এই লেকচারটা 4 ঘন্টাও শেষ হবে না। কারণ আমার মধ্যে যথেষ্ট তথ্য আছে, এই তথ্যগুলো আমি চাচ্ছিলাম যে ফার্স্ট ওয়ান বা লেকচার ওয়ানে যে টপিক গুলো আছে সেগুলো শেষ হয়ে যায়। শেষ করতে না পারি তাহলে দেখবেন যে আপনি একটু ওই বিষয়টা কম যাচ্ছে না, কম যাবে না, আপনি হয়তো বেশি জানবেন, কিন্তু আমি যদি আপনাকে ওটা পড়িয়ে দেই তাহলে দেখবেন যে আপনার ভালো লাগবে বা একটু ইজি হলেও হতে পারে। এই জন্য তো আপনি আমাদের কাছে আসেন, বা বিভিন্ন কোচিং সেন্টার বলেন, বা বিভিন্ন সহযোগী যে সেন্টার গুলো আছে যেগুলো আপনাকে পড়াশোনার বিষয়ে সহযোগিতা করবে, সেখানে আসেন, তাই না? এটা হলো বিষয়। ওকে, চাচা ভেবে নিলাম, কোনো সমস্যা নেই, বয়স তো হয়ে যাচ্ছে, অলরেডি তো চাচা করতে চলে যাচ্ছি। কারণ আমার ভাতিজিগুলোকেও বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। বিয়ে দিলে এতদিন তো দাদা বা নানাই হয়ে যেতাম, তাই না? ওকে, আই এম জাস্ট কিডিং। এবার আসেন, যা বলছিলাম এখান থেকে ইম্পর্টেন্ট কি দেখেন, ভাষার রূপ হচ্ছে দুইটা। কি কি? লৈখিক আর মৌখিক। এই কথায় পরিবর্তন হয়।
পরিবর্তন করতে হয় প্রধানত, আমি প্রধানত বলছি মনে রাখবেন, পরিবর্তন প্রধানত করতে হয় যে তাহার, তাহার থেকে হয়ে যাবে তার, তাই না? আবার যদি বলি এরকম যে ক্রিয়াপদ যদি বলি যে করিয়াছি, যদি বলি যে করিয়াছি তাহলে হয়ে যাবে করেছি, করেছি। তার মানে দেখেন সর্বনাম ও ক্রিয়াপদে সাধারণত পার্থক্য পাওয়া যায়। আর কিছু কিছু নিয়ম আছে ওগুলো আপনারা ক্লাস 6 থেকে পড়ছেন, ওইগুলো পরে পড়িয়ে আমি সময় নষ্ট করতে রাখছি না। এই তো হলো ভাষার রূপ। এবার আসেন আমরা শিখবো যে ভাষা, এই যে আমরা বাংলা ভাষা লিখছি, এই ভাষা লিখতে গেলে আমাদের যে লিপি ব্যবহার করছি, লিপি নিয়ে একটু আলোচনা করবো। দেখেন একটু মনোযোগ দেন, এটা পরীক্ষায় আসে, ভালোভাবে আসে। যদি লিপির কথা চিন্তা করতে যাই তাহলে আমাদের বাংলা ভাষার উৎপত্তি সবকিছু নিয়ে আলোচনা করা লাগবে। এই যে আজকে আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলছি, এটা কিন্তু আজকের ভাষা না। আজ থেকে 100 বছর আগে কিন্তু আমরা এভাবে কথা বলছিলাম না, ঠিক 100 বছর পরেও আমরা এভাবে কথা বলবো না। কারণ ভাষা হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল। দেশকাল পাত্র ভেদে ভাষা কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হয়। তো ধরেন আজ থেকে যদি 100 বছর আগে চিন্তা করি, আমরা 100 বছর আগে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বা বাংলাদেশের জন্ম হয়নি, কিন্তু বাংলা ভাষার জন্ম অনেক আগে, অনেক প্রাচীন একটা ভাষা বলতে পারি, মানে প্রাচীন ভাষাদের মধ্যে বাংলা ভাষাও একটি ধরতে পারি। ওকে, তো সেই দৃষ্টিতে চিন্তা করে দেখেন যে বাংলাদেশ তৈরি হওয়ার পূর্বেই বাংলা ভাষার জন্ম, বাংলাদেশ তৈরি হওয়ার আগে কিন্তু আমরা বাংলায় লেখালেখি করতাম, কারণ কি বাংলা লিপিরও জন্ম। তাহলে বাংলা লিপির যদি কথা চিন্তা করতে যাই তাহলে আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ বা সাবকন্টিনেন্ট রয়েছে, এটা নিয়ে আলোচনা করতে হয়। এই সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশে দুই ধরনের লিপি পাই আমরা। সেই দৃষ্টিতে বলতে পারি লিপি হচ্ছে দুই প্রকার। কি কি লিপি দেখেন, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, ওকে, আরেকটা হচ্ছে খরষ্ঠী লিপি। কি কি লিপি? একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আরেকটা হচ্ছে খরষ্ঠী লিপি। ওকে, এখন দেখেন এই যে ব্রাহ্মী লিপি আছে, এই ব্রাহ্মী লিপিকেও কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, বা এই ব্রাহ্মী লিপির বেশ কিছু আমরা প্রকারভেদ পেয়ে যাই। ওকে, দেখেন এই ব্রাহ্মী লিপি আমরা সাধারণত তিন ধরনের পেয়ে যাই। ব্রাহ্মী লিপি কয় ধরনের পেয়ে যাই? তিন ধরনের পেয়ে যাই। একটা হচ্ছে পশ্চিমা লিপি, একটা হচ্ছে মধ্য ভারতীয় লিপি, আর একটা হচ্ছে পূর্বী লিপি। দেখেন এই যে ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপি আমরা সাধারণত তিন ধরনের পেয়ে যাই। কি কি লিপি পাই দেখেন, একটা হচ্ছে পশ্চিমা লিপি, পশ্চিমা লিপি। এরপর আমরা পাচ্ছি হচ্ছে মধ্য ভারতীয় লিপি, লিপি মধ্য, আমি লিপি আর লিখছি না। আরেকটা পাচ্ছি আমরা পূর্বী লিপি। ওকে, এই পূর্বী লিপির আরেকটা অংশ আছে যাকে আমরা বলছি কুটিল লিপি, সরি কুটিল লিপি। তো দেখেন এই ব্রাহ্মী লিপির সর্বশেষ যে অবস্থানটা কুটিল, এই কুটিল থেকে কিন্তু আমাদের বাংলা লিপির হচ্ছে উদ্ভব। তো আমরা সাধারণত বলি যে ব্রাহ্মী থেকেই বাংলা লিপির উদ্ভব। ওকে, আর যদি ডিপ থেকে প্রশ্ন করে তাহলে পূর্বী, আর যদি নিচ থেকে যায় তাহলে হচ্ছে কুটিল। আবার পূর্বী লিপির আরো কিছু বৈশিষ্ট্য আছে, কুটিল আছে, নাগর আছে, সারদা আছে। এখানে আরো কিছু লিপির জন্ম হয়েছে, কি কি? কুটিল হয়েছে, নাগর হয়েছে, সারদা হয়েছে। নাগর সারদা এগুলো মনে না কখনোই পরীক্ষায় আসবে, তবে এবারে কিন্তু বিশেষ পরীক্ষায় একদম কিছু দিয়েছে উল্টো পাল্টা, মানে কখনোই কেউ কল্পনা করেনি এগুলো আসতে পারে। ঠিক আছে, আমি ওই জায়গায় যাচ্ছি একটু পরে। এখন এখানে দেখেন, আমরা দেখেন লিপি সাধারণত আমরা পেয়েছি দুই প্রকার, কি কি? ব্রাহ্মী লিপি আর খরচ লিপি। এই ব্রাহ্মী লিপি আমরা তিনটা অংশ পেয়েছি, একটা হচ্ছে পশ্চিমা লিপি, একটা হচ্ছে মধ্য ভারতীয় লিপি, আর একটা পূর্বী লিপি। এই পূর্বী লিপির পরবর্তী যে অংশটা পাই তা হচ্ছে কুটিল। এই কুটিলটাই হচ্ছে পরবর্তী বাংলা লিপির রূপ ধারণ করে ফেলবে, ওখান থেকে রূপ নেওয়া হয়। এখানে আরো কিছু লিপি পাই, নাগর ও সারদা, ওইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এখন দেখেন এই যে ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপির প্রধান বৈশিষ্ট্য কি? এই ব্রাহ্মী লিপির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডান দিক দিয়ে লিখতে হয়। কোন দিক দিয়ে লিখতে হয়? ডান দিক দিয়ে লিখতে হয়, তাই না? আমি বললাম যে ডান দিক দিয়ে লিখতে হয়, আপনি এটাই মেনে নিলেন? না, আমি যা বলবো সবসময় সবকিছু মেনে নেওয়া যাবে না। আসলে বলেছি আপনাকে একটু কি বলে যে ঘাবড়িয়ে দেওয়ার জন্য। আসলে ব্রাহ্মী মানে বাম, মনে রাখবেন যে ব্রাহ্মী মানে বাম। আর এর একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বাম দিক থেকে লিখতে হয়, বাম দিক থেকে লিখতে হয়। কারণ আমরা বাংলা কোন দিক থেকে লিখি? এই তো বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাই।
ওকে, এই তো হলো লিপি, এইটুকু জানলেই চলবে, আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবেন। হ্যাঁ, কাইন্ডলি প্রথম বলছেন বাংলা। এরপর আসেন আমরা বাংলা ভাষার উৎপত্তি দেখব, উৎপত্তি নিয়ে একটু কথা বলতে হবে। দেখেন বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ এটা কিন্তু একদিনে না, অনেক প্রাচীন। এটা নিয়ে গবেষণা অনেক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আসেন আমরা বাংলা ভাষার উৎপত্তিটা দেখব। দেখেন, যদি আমরা নিজেদের উৎপত্তির কথা বলি যে আমরা কোথা থেকে আসলাম, প্রথমে আমি নিজের আগে নিজেকেই বস্তু ভাবি, তারপরে কার কথা ভাবি, বাবা এবং মায়ের কথা ভাবি, বাবা মায়ের উপরে কে আমাদের দাদা দাদির কথা ভাবি, দাদাদের উপরে কে একদম তার দাদা দাদি, এরকম করে চলতেই থাকে, তাই না? তার মানে বলছে যে আমরা নিজস্ব একটা পরিবারকে আগে চিন্তা করি, ওকে, বা গোষ্ঠীর চিন্তা করি। তো ভাষার ক্ষেত্র দেখা যাচ্ছে যে ভাষাগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে যুক্ত হয়ে হয়ে একটা করে ভাষা উৎপন্ন হয়েছে। তো এইভাবে আবার ভাষাগুলোকেও ভাগ করা হয়েছে গোষ্ঠীর আন্ডারে। তো এরকম অনেকগুলো আমরা ভাষা গোষ্ঠী পাই। কি কি ভাষা গোষ্ঠী আছে দেখেন, আমি কয়েকটা নাম বলছি। যেমন আছে ইন্দো আফ্রিকা ভাষা গোষ্ঠী, আবার আছে ইন্দো কানাডা ভাষা গোষ্ঠী, আবার ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, ইন্দো আমেরিকা ভাষা গোষ্ঠী। তো এরকম অনেক কয়েকটা ভাষা গোষ্ঠী আছে। আর আপনারা জানেন যে বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর অন্তর্গত, সেই ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এটা মোস্ট কমন, এটা আপনারা জানেন। আর এটা এখন আর সহজে পরীক্ষা আসে না, ছোটগুলো আসে না, বড় বড় পরীক্ষাগুলোতে আর আসার প্রশ্ন মনে করে না। দেখেন এই যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর আমরা শাখা পাই দুইটা। দেখেন এবার বিশেষ পরীক্ষায় প্রশ্ন হয়েছে কোথা থেকে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী আমরা শাখা পাই কয়টা, দুইটা। একটা হচ্ছে কেন্তম, আরেকটা হচ্ছে শতম। কেন্তম আর শতম। আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে এসেছে, মানে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কোন শাখা থেকে এসেছে, দেখি সহজ ঝটপট উত্তর কোনটা দেখি। যে এটা উত্তর করেন যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কোন শাখা থেকে এসেছে। হ্যাঁ, ইন্দো ইউরোপের তো আমরা জানি, গুড, থ্যাংক ইউ। কিন্তু যে প্রশ্ন করছি সেটার উত্তর করুন যে ইন্দো ইউরোপীয় যে ভাষা বলছেন এটা কোন শাখা থেকে এসেছে। ওয়াহিদ আক্তার ইতি, আপনি উত্তর দিয়েছেন ভুল। এটা কিন্তু না, বাংলা ভাষা এসেছে শতম থেকে। ওকে, যদি প্রশ্ন করা হয় যে ইন্দো ইউরোপের কোন শাখা থেকে বাংলা ভাষার জন্ম বা বাংলা ভাষার উদ্ভব, উত্তর হবে এটা হচ্ছে শতম থেকে। কই থেকে? শতম থেকে। এখন আসেন এই শতম থেকে ধরুন বাংলা ভাষার জন্ম। এখন শতম পথে অনেকগুলো ভাষা আছে, আমরা ওগুলো যাব না, আমরা কোন দিকে যাবো একটু ফলো করেন আমার এই চার্টটাকে, একটু ফলো করেন, এই চার্ট থেকেই প্রশ্ন আসে। আমি এই দিকে লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন এই শতম, এই শতম থেকে ভাঙতে 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 একেবারে শেষ পর্যায়ে গিয়ে, শেষ পর্যায়ে গিয়ে যে ভাষা হয়েছিল তাকে আমরা বলছি বঙ্গ কাম রূপী বলছি। আচ্ছা, এটাকে একটু ভালো করে লিখি, বঙ্গ কাম রূপী। ওকে, এখন দেখেন এই বঙ্গকাম রূপী থেকে দুইটা ভাষা উৎপন্ন হয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ধরেন যে আমরা ভাষা গোষ্ঠী, আমরা বাংলা ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে ভাগ করতে দুই ভাগে, একটা হচ্ছে কেন্তম, একটা হচ্ছে শতম। এই শতমকে ভাঙতে 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 বা এই শতমটাই শাখা মানে বাড়তে 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 একদম শেষের দিকে আসছে, যেটা সেটা হচ্ছে বঙ্গকাম রূপী। আর এই বঙ্গকাম রূপী থেকে ভাষা উৎপন্ন হয়েছে কয়টি, দুটি ভাষা একসঙ্গে উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে অসমিয়া, একটা হচ্ছে অসমিয়া, আর একটা হচ্ছে বাংলা। তাহলে দেখেন বাংলা আর অসমিয়া একই জায়গা থেকে উৎপন্ন। এবং মজার বিষয়, আপনি যদি অসমিয়া বা আসামের যে ভাষাটা আছে এটা যদি শোনেন বা ওদের যদি লেখাগুলো পড়েন, একদম ফন্টটা একদম বাংলা। দেখে আপনি কিছু কিছু ওয়ার্ড পড়তে পারবেন, কিন্তু কিছু কিছু শব্দের অর্থ বুঝবেন, কিছু কিছু বুঝবেন না। তার মানে দেখেন কারণ কি, বাংলা আর অসমিয়া আসছে কই থেকে, বঙ্গকাম রূপী থেকে। তার মানে একই জায়গা থেকে উৎপন্ন। এখান থেকে দেখেন একটা ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছিল, প্রশ্ন খুবই চমৎকার প্রশ্ন ছিল।
এটা ছিল আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে এরকম যে বাংলা ভাষার সহোদর কে। প্রশ্ন কি ছিল যে বাংলা ভাষার সহোদর কে। দেখেন আমরা সহোদর বলতে কি বুঝি? আমরা সহোদর বলতে বুঝি যে একই উদর থেকে জন্ম, তাকে বলি সহোদর। উদর মানে কি? পেট। একই পেট থেকে জন্ম, অর্থাৎ একই মায়ের সন্তান, তাকে বলছি সহোদর। তো দেখেন এখানে বাংলা বলতে কিন্তু সন্তান বা ছেলে মেয়ে বা প্রাণীর সঙ্গে তুলনা করছে। আসলে প্রাণীর সঙ্গে তুলনা করার বিষয় না, বিষয় হচ্ছে বাংলার বাংলার অসমীয়া বঙ্গানুবাদ থেকে উৎপন্ন, এই জন্য এটাকে ধরেছে মা হিসেবে তুলনা করেছে আর বাকিগুলোকে সন্তান হিসেবে তুলনা করেছে। তার মানে দেখেন বাংলার কিন্তু তাহলে সহোদর কে হচ্ছে? অসমীয়া হচ্ছে। মাথায় রাখবেন। এখন আবার যদি প্রশ্ন ক্রিটিক্যাল করে বা ঘুরিয়ে দিয়ে বলে যে অসমীয়ার ভাই কে বা অসমীয়ার ভাই কোন ভাষার কোন ভাষা, তখন কিন্তু হয়ে যাবে বাংলা, অথবা বাংলার বোন কে অসমীয়া। যেভাবে আসলে এর উত্তর। এখন দেখেন এখান থেকে আবার প্রশ্ন হতে পারে যে বাংলা ভাষা সরাসরি বা সোজাসুজি কোন ভাষা থেকে এসেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যদি প্রশ্ন আসে বাংলা ভাষা সরাসরি বা সোজাসুজি কোন ভাষা থেকে এসেছে, উত্তর হবে বঙ্গকামরূপী। উত্তর হবে বঙ্গকামরূপী। এখন দেখেন এই যে বঙ্গকামরূপী, এই বঙ্গকামরূপী ভাষাটা আসছে গৌড়ীয় অপভ্রংশ থেকে। ওকে, গৌড়ীয় অপভ্রংশ থেকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে গৌড়ীয় অপভ্রংশ কোথা থেকে আসছে? গৌড়ীয় অপভ্রংশের আগে যে ভাষা ছিল তা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃতের আগের রূপটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম প্রাকৃত। প্রাকৃত মানে স্বাভাবিক ভাষা, মনে রাখবেন। ওকে, এখানে গেছে প্রাকৃত আছে। আর প্রাকৃতর উপরে যদি চিন্তা করি, এখানে আরো কিছু ভাষা ওই সময় তুলনা হচ্ছে, তাকে আমরা বলতাম প্রাচীন প্রাচ্য বলতাম। এই প্রাচীন প্রাচ্য ভাষা ভাঙলেই আমরা পাইতাম প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত পেতাম। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে দেখি যে প্রাকৃত। এখানে প্রাকৃতের দুইটা রূপ, একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত আর একটা গৌড়ীয় অপভ্রংশ। এখন দেখেন এই প্রাকৃত থেকে বেস পয়েন্ট, এই প্রাকৃতটাকে কি ধরা হয়েছে? বেস পয়েন্ট ধরা হয়েছে। আর এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপন্ন, তখন কিন্তু উত্তর হয়ে যাবে যে বাংলা ভাষা প্রাকৃত ভাষা থেকে উৎপন্ন। বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপন্ন? উত্তর হবে প্রাকৃত। ঠিক আছে। এখন দেখেন আমি যে রূপটা দেখালাম এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। কার মতে? এই যে ছকটা এঁকে দেখিয়েছি এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। কিন্তু এই জায়গাতে সুনীত কুমার চট্টোপাধ্যায় উনি প্রাকৃতকে এখানে এসে উনি গৌড়ীয়তে না ভেঙে উনি ভেঙেছেন মাগধী প্রাকৃত। উনি করেছেন মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ এটা হচ্ছে সুনীত কুমার, এটা সুনীত কুমার করেছেন। মাগধী অপভ্রংশ থেকে আপনার আসছে বাংলা, অসমীয়া দুইটাই হচ্ছে। এরপর এটাকে বলছে যে হচ্ছে সরি এরপর বঙ্গভঙ্গ বা যেটা সরি মাগধী অপভ্রংশ এসেছে, মাগধী অপভ্রংশ থেকে এসেছে বাংলা বা অসমীয়া, বাংলা অসমীয়া দুটো এসেছে। এবং বাংলার পর আবার দেশে বলে আধুনিক বাংলা এভাবে ভাগ করেছেন। তার মানে এই মাগধী প্রাকৃত যদি বা মাগধী অপভ্রংশ দেখা যায়, যদি প্রশ্ন করা হয় যে সুনীত কুমারের মতে কোথা থেকে এসেছে, যদি প্রশ্ন করা হয় সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে কোথা থেকে এসেছে, তাহলে অবশ্যই আপনার উত্তর করতে হবে মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃত যদি অপশনের আগে যদি মাগধী অপভ্রংশ থাকে তাহলে উত্তর মাগধী অপভ্রংশকে নিতে হবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন দেখেন এবারে বিশেষ পরীক্ষায় প্রশ্ন ছিল কেন্তমের ভিতর থেকে। আমি এটা নিষেধ দিলাম, আশা করছি এই পাঁচটা হয়ে গেছে। দেখেন এই কেন্তমের অনেক শাখা বিশিষ্ট। এই কেন্তম থেকে সাধারণত প্রায় বেশিরভাগই প্রায় 80 থেকে 90% এর অধিক ভাষা হচ্ছে ইউরোপীয় ভাষা। মানে ইউরোপীয় যে কান্ট্রি যে ভাষাগুলো ছিল, ইউরোপ মহাদেশের যে ভাষা ছিল হচ্ছে কেন্তমীয়। তবে এখানে এই শাখার দুইটা শাখা আছে। দুইটা শাখার মধ্যে একটা হচ্ছে তুখরীয়। এটাই কিন্তু বিসিএস এর পরীক্ষায় এসেছিল যে এই তুখরীয় থেকে জাস্ট এশিয়া মহাদেশের কিছু ভাষা উৎপন্ন হয়েছে। কি বলা হয়েছে? এই তুখরীয় থেকে এশিয়া মহাদেশের ভাষা উৎপন্ন হয়েছে। আর এই জন্যই এটা পরীক্ষায় এসেছিল যে বাংলা এটার ভাষা কোথা থেকে উৎপন্ন হয়েছে। এটা কিন্তু প্রশ্ন একটু জটিল ছিল। আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা জানি না, যে এখানে যে তুখরীয় একটা অপশন ছিল, এই তুখরীয়টা কিন্তু এখন হচ্ছে বিলুপ্ত। তুখরীয়টা বিলুপ্ত, কিন্তু এই তুখরীয় থেকেও আমাদের এশিয়া মহাদেশের কিছু দেশের ভাষা উৎপন্ন হয়েছে। এটা পরীক্ষা এসেছিল। তো
এটা আসলে কেউ এক্সপেক্ট বা কেউ কল্পনাও করেনি যে এই জায়গা থেকে বিসিএস এর প্রশ্ন হয় বা হতে পারে। ওকে, তবে আমরা এটাই বেশি মনে রাখবো। আশা করছি নেক্সট ইয়ার যদি প্রশ্ন আসে এই পাশে থেকে প্রশ্ন আসবে, আপনারা এই পাশটা মনে রাখবেন, তাহলে চলবে ইনশাআল্লাহ। ওকে, এই তো গেল হচ্ছে ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে প্রশ্ন। এবার আসেন যে জায়গা থেকে পরীক্ষা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসলে আমরা বেশি মানে ঝামেলায় পড়ি, তা হচ্ছে বর্ণ প্রকরণ। বর্ণ প্রকরণ বলতে পারি অথবা ধ্বনি প্রকরণ বলতে পারি। ধ্বনি প্রকরণ বলি তাহলে অটো হয়ে যাবে। দেখেন ধ্বনি কি, ধ্বনি হচ্ছে মুখে যা উচ্চারণ করা হবে তাই হচ্ছে ধ্বনি। যা আপনি মুখে বলুন তাই ধ্বনি। যদি বলি কি আপনাকে প্রশ্ন করি যে ক কি, ক, তখন অনেকে উত্তর হবে ক হচ্ছে বর্ণ। না, ক কিন্তু বর্ণ না, ক হচ্ছে ধ্বনি। আবার দেখেন যদি বলি এরকম যে লিখ কিন্তু বলি যে ক কি, যে প্রশ্ন করি ক কি, এবার কিন্তু দেখেন এই যেখানে ক আছে এই ক কিন্তু আর ধ্বনি না, এটা কিন্তু বর্ণ হয়ে গেছে। কেন বর্ণ হয়ে গেছে? কারণ এর লিখিত রূপ আছে। আর আমরা জানি যে ধ্বনির সাংকেতিক রূপ বা লিখিত রূপকে আমরা কি বলছি? বর্ণ বলছি। এই জন্য আমরা এটাকে আর ধ্বনি বলতে পারবো না। ওকে, এখন দেখেন আপনাকে প্রশ্ন যে বর্ণ কয় প্রকার। যদি প্রশ্ন করি যে বর্ণ কত প্রকার, সবাই ঝটপট উত্তর করেন দেখি যে বর্ণ কত প্রকার। পারবেন কেউ? এর থেকে সহজ প্রশ্ন হয় যে বর্ণ কত প্রকার? মনে হয় যে বর্ণ কত প্রকার এই প্রশ্ন হচ্ছে পৃথিবীর সহজ কতগুলো প্রশ্নের মধ্যে এটা একটা। ওকে, আশা করছি উত্তর করতে পেরেছেন। হ্যাঁ, গুড, আপনারা খুব স্মার্ট আছেন। বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দেখেন স্বরবর্ণ আছে 11টি আর ব্যঞ্জন আছে 39টি। এবার আপনাকে প্রশ্ন যে মোট বর্ণমালা কতটি? সবাই ঝটপট উত্তর করেন। হ্যাঁ, এটা প্রেজেন্ট, এটার জন্য আপনাকে থ্যাংক ইউ এবং আপনাদেরকে কনগ্রাচুলেশন। আপনারা প্রশ্ন করবেন যে মোট বর্ণমালা কতটি, এটা কমেন্ট করেন। ওকে, মর্জিনা আক্তার প্রিয়ঙ্কা উনি উত্তর করেছেন 50টি। এরপরে মোহন হোসেন রিজাল প্রশ্ন করেছেন 11+39 ইকুয়াল হাসির ইমোজি দিয়েছেন, মানে উনি বলতে চেয়েছেন যে 50টি হবে বুঝে নিয়েন। খুব চমৎকার উত্তর দিয়েছেন দুজনেই, যাদের প্রশ্নের উত্তর দেখে আমি অবশ্যই খুশি হয়েছি, কৃত হয়েছি। আর বাকি কেউ উত্তর করবেন যে বাংলায় মোট বর্ণমালা কতটি? সবাই ভাবছেন যে স্যার বা ভাইয়া এত সহজ প্রশ্ন কেন করছে, এগুলো কোনো প্রশ্ন হলো? যে বর্ণ কত প্রকার, মোট বর্ণমালা কয়টি? কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পরীক্ষায় ভুল করতেন। যে পরীক্ষায় প্রশ্ন আসলো যে মোট বর্ণমালা কতটি, আপনারা বেশিরভাগ হয়তো বা ভুল করতেন। আসলে উত্তর হবে বর্ণমালা মোট হচ্ছে একটি। মোট বর্ণমালা কয়টি? একটি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে মোট বর্ণ কতটি, মোট বর্ণ হচ্ছে 50টি। কিন্তু পরীক্ষায় জীবনে ওটা দিবে না, দিলে এটাই দিবে মোট বর্ণমালা কয়টি। এবং পরীক্ষায় এইটাই প্রশ্ন আসে যে মোট বর্ণমালা কতটি, প্রশ্ন হচ্ছে একটি। এবার আসেন প্রশ্ন হতে পারে যে ভাইয়া কিভাবে মোট বর্ণমালা একটি হয়। এবার আসেন আমি আপনাকে বুঝাই। ধরুন এখানে স্বরবর্ণ হচ্ছে 11টি। কয়টি স্বরবর্ণ হচ্ছে? 11টি। আমরা প্রত্যেকটা স্বরবর্ণকে ফুলের সঙ্গে তুলনা করব, যেমন বকুল ফুল। এখানে স্বরবর্ণ 11টি না থেকে আপনি ধরুন যে 11টি বকুল ফুল, আর এখানে 39টি বকুল ফুল। তার মানে আপনার কাছে মোট ফুল আছে কয়টি পেলেন?
মোট ফুল ফুল পেলেন 50টি। তার মানে আপনার কাছে বকুল ফুল আছে কয়টি? 50টি বকুল ফুল আছে। এখন আপনাকে 50টি বকুল ফুল দিয়ে আমি যদি বলি মালা গাঁথুন, আপনি কি করবেন? মালা গাঁথবেন। তাহলে দেখেন মালা পাবেন কয়টি? বকুল ফুলের মালা পাবেন একটি। খুব সহজ হিসাব। কারণ মালা কয়টি পাচ্ছেন? একটি পাচ্ছেন। কিন্তু এই ফুলের মধ্যে মোট ফুল ছিল, মালার মধ্যে ফুল ছিল কয়টি? 50টি। ঠিক বর্ণের ক্ষেত্রেও এখানে মোট বর্ণমালা হবে আপনার একটি, বর্ণ আছে কতটি? 50টি। তো আসলেই কিন্তু এটা ভুল করতে। ওকে, একটু জানাবেন যে এই বিষয়টা আজকে কে নতুন শিখলেন? বিষয়টা যেমন মজার তেমনই ভালো। যদি নতুন শিখে থাকেন, হ্যাঁ হ্যাঁ, এই তো মোহন হোসেন রিজন, আপনি রিজওয়ান, আপনি এখন বুঝতে পেরেছেন। আশা করছি প্রিয়াঙ্কা আপু আপনি এবার সঠিক উত্তর পেয়েছেন। আমার এখানে আজান হচ্ছে, আমি কি 2 মিনিট ব্রেক নিব? আচ্ছা, জাস্ট 1 মিনিট, আজান শেষ হতে ব্রেক নিই।
Yes. Okay. আশা করছি এখন আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং কথাও শুনতে পাচ্ছেন। একটু গোলযোগ হয়ে গেছিল, দ্যাটস ওয়াই লাইভ আসতে একটু লেট হয়েছিল। নামাজের বিরতি নিয়েছি, নামাজে না আজানের বিরতি নিয়েছিলাম, কিন্তু আজান শেষ হওয়ার পর আর কানেক্ট করতে পারছিলাম না। আশা করছি এখন আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, এই মুহূর্তে একটু আমাকে জানাবেন যে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করে জানাবেন, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন একটু কাইন্ডলি আপনি কমেন্ট করে জানাবেন যে এখন আপনি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বা এখন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমি আমার ল্যাপটপে দেখছি এখন মোটামুটি ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, আমি যে জায়গাতে সালমা ব্যাপারে উনি কনফার্ম করেছেন, তারপর ঠিক আছে। আমি যে জায়গাতে আটকে গেছিলাম, মানে আপনারা শেষ করেছেন যে এখানে বর্ণমালা নিয়ে। এখন বর্ণমালা কিন্তু সবসময় একই হবে। এখন আমরা যেটা যা শিখবো তা হচ্ছে স্বরবর্ণ। আমরা আজকে নতুন করে আবার স্বরবর্ণ শিখবো। অনেকে হাসবেন যে হ্যাঁ, বলবো যে এই বুড়ো বয়সে এসে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, কারণ আমরা ছোটবেলায় স্বরবর্ণগুলোকে যেভাবে শিখলে বেশি ভালো হতো আমরা ওইভাবে শিখি নাই। আসেন আমরা শিখি। আমরা প্রথমেই যে বর্ণ, এই বর্ণটা কি বলেন তো? যদি আপনাকে সামনাসামনি বলতাম বর্ণটা কি, আপনি বলতেন যে স্বরীয়, কিন্তু আসলে এটা স্বরীয় না, এটা শুধু হচ্ছে অ। এর পরেরটা কি? এর পরেরটাকে আপনারা বলতেন স্বরিয়া, আসলে এটা স্বরিয়া না, এটা শুধু হচ্ছে আ। এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে ই বলতেন এবার, কিন্তু আসলে এবার ই না, এভাবে হ্রস্ব ই। ওকে, এরপরটা হচ্ছে দীর্ঘ ই। এরপরে হচ্ছে হ্রস্ব উ, এরপরে হচ্ছে দীর্ঘ উ, এরপরে হচ্ছে রি, এরপর হচ্ছে এ, এরপর হচ্ছে ওই, এরপর হচ্ছে ও, এরপর হচ্ছে ও। আসলে আমরা এখান থেকেই শিখবো অনেক কিছু। প্রথমে যে বিষয় শিখবো দেখেন, এখানে স্বরবর্ণ আছে 11টি। স্বরবর্ণ কতটি আছে? 11টি। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কোনো সমস্যা নেই। আমরা এই স্বরবর্ণ থেকে শিখবো হ্রস্ব স্বর। কি শিখবো? স্বরবর্ণ থেকে কি শিখবো আমরা? আমরা স্বরবর্ণ থেকে শিখবো হ্রস্ব স্বর। ওকে, এরপরে তার নিচেই আমরা ছোট করে লিখবো দীর্ঘ স্বর। তার মানে এখান থেকে আমরা হ্রস্ব স্বর ও দীর্ঘ স্বর শিখবো। কি শিখবো? হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। আসেন হ্রস্ব স্বর কি বা হ্রস্ব স্বর বলতে কি বুঝি সেটা একটু আগে জেনে নেই, তারপরে শিখবো। দেখেন হ্রস্বটা আসছে কই থেকে? হ্রস্বটা আসছে হ্রাস থেকে। বোর্ড ক্লিয়ার না, একজন কমেন্ট করে জানিয়েছেন, একটু আপনারা আমাকে জানাবেন যে বোর্ড আসলে কি ক্লিয়ার না, না তার নেটটা বাফার করছে। আমি তো আমার ল্যাপটপে এখনো ঠিকঠাক দেখছি। ওকে, তারপর দেখেন হ্রস্ব মানে হচ্ছে হ্রাস পাওয়া, স্বর মানে কি? স্বরবর্ণ, স্বরের উচ্চারণ। অর্থাৎ দেখুন যে স্বরবর্ণ
ওকে, চলে আসছে আবার। বুঝছিস না যে কেন এই ক্লাসে আজকে যান্ত্রিক গোলযোগটা হচ্ছে, অটো বের হয়ে যাচ্ছে কেন? এরকম তো হয় না। আপনারা হয়তো এর আগেও অনেকে আমার ক্লাস করেছেন, মনে হয় যে কখনো এরকম প্রবলেম ফেস করেছেন, খুব কম বা রেয়ার টাইম। আজকে এরকম ডিস্টার্ব হচ্ছে, এরকম ডিস্টার্ব হলে ক্লাস একটা ফ্লো নষ্ট হয়ে যায়। আসলে সরি, কিছু করার নেই। আর অনলাইনে একটু মাঝে সাথে একটা প্রবলেম হয়, আশা করছি নেক্সট ক্লাস কিন্তু আরো বেশি করার চেষ্টা করবো, যে কাজগুলো বা যে প্রবলেমগুলোর কারণে আমি বারবার লাইভ থেকে চলে যাচ্ছি সেটা যেন না হয়। নেট প্রবলেম, মনে হয় নেট প্রবলেম ভাই, আমার এখানে আসলে নেট প্রবলেম হওয়ার কথা না, কারণ কখনো আমি নেট প্রবলেম ফেস করিনি বললেই চলে, খুবই রেয়ার টাইম নেট প্রবলেম ফেস করেছি। যদি ফোনে কল না আসে, কল করে কিছু আসেনি, তাহলে আমি মাঝে মাঝে মানে ডিরেক্ট লাইভ, এটা স্ট্রিমিয়ারতে লাইভ চলছে, স্ট্রিমিয়ার থেকে হঠাৎ করে বের হয়ে যাচ্ছি। সরি, এবার যা বলছিলাম যে আমরা শিখবো হচ্ছে রস্বস্বর। কোথা শিখবো? স্বরবর্ণ থেকে। রস্বস্বর কয়টি? 4টি। রস্বস্বর যদি 4টি হয় তাহলে দীর্ঘস্বর আছে 8টি। দীর্ঘস্বর কয়টি আছে? 8টি আছে, তাই না? যদি দীর্ঘস্বর 8টি, তাহলে কি 8টি থাকবে না? মাথায় রাখবেন। তো মোট স্বরবর্ণ হচ্ছে 11টি। এর মধ্যে যদি রস্বস্বর 4টি হয়ে যায় তাহলে দীর্ঘস্বর তো অবশ্যই 8টি না, দীর্ঘস্বর হবে কয়টি? 7টি। এবার আসেন এটা আমরা একটু টেকনিক্যালি শিখবো, মনে রাখার সুবাদে। কিভাবে শিখবো দেখেন, আমরা টেকনিক শিখবো রস্বস্বরের। যদি প্রশ্ন করি যে রস্বস্বরের টেকনিক কি, ওকে, তখন আপনি বলবেন যে রস্বস্বরের টেকনিক হচ্ছে একটা ধরবো একটা ছাড়বো। টেকনিক কি? রস্বস্বরের টেকনিক হচ্ছে একটা ধরবো একটা ছাড়বো। এটা শুনতে একটু অড লাগতেছে, তো আপনারা এইভাবে বলবেন না, আপনারা বলবেন যে একটি স্বরবর্ণকে ধরবো আর একটি স্বরবর্ণকে ছাড়বো। তার মানে এখানে রস্বস্বরের টেকনিক হচ্ছে একটা স্বরবর্ণকে ধরবো একটা স্বরবর্ণকে ছাড়বো। বলতে একটু বিরক্ত লাগতেছে, একটা ধরবো একটা ছাড়বো, এটা বলতে সুন্দর হয়, তাই না? তো আপনারা মনে রাখতে যা লাগবে সেটা আমি বলে দিয়েছি। টেকনিক হচ্ছে আমরা একটা স্বরবর্ণকে ধরবো একটা স্বরবর্ণকে ছাড়বো। আবার দেখেন, একটা স্বরবর্ণকে ধরবো একটা স্বরবর্ণকে ছাড়বো। আবার একটা স্বরবর্ণকে ধরবো একটা স্বরবর্ণকে ছাড়বো। আবার দেখেন, একটা স্বরবর্ণকে ধরবো, ধরে আর ধরাধরির দিকে যাব না। তাহলে দেখেন আমরা ধরতে পেরেছি কয়টি? 4টি। কি কি? অ, রস্বই, রস্ব, রি, এই 4টা স্বরবর্ণ ধরতে পেরেছি। এই 4টা স্বরবর্ণই হচ্ছে রস্বস্বর, আর বাকি যে স্বরগুলো আছে সেইগুলো হচ্ছে দীর্ঘস্বর। আচ্ছা, সাউন্ডের প্রবলেম শুধু কি ইতিহাবই পাচ্ছেন না আপনারাও পাচ্ছেন? একটু কাইন্ডলি আমাকে জানাবেন, একটু জানাবেন যে সাউন্ড উনি কম পাচ্ছেন মনে হয়। আর যদি সাউন্ড একেবারে কম পেয়ে থাকেন তাহলে একটা কাজ করতে পারেন, তা হচ্ছে আপনার কাছে যদি হেডফোন থাকে প্লিজ কাইন্ডলি হেডফোন লাগান। আমার মনে হয় না অন্যরা কেউ সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে, কারণ আমি খুব লাউড কথা বলি। বাকিরা একটু জানাবেন যে আপনারা সাউন্ড ঠিকঠাক পাচ্ছেন তো। ওকে, তার টেকনিক হচ্ছে একটা ধরবো একটা ছাড়বো, তার মানে একটা স্বরবর্ণকে ধরবো একটা স্বরবর্ণ ছাড়বো। এখন প্রশ্ন হতে পারে যে আমরা রিকে ধরে কেন আর সামনের দিকে গেলাম না? প্রশ্ন একটা হতে পারে, যেন মনে রাখার সুবাদে, এই মনে রাখার সুবাদে থেকে প্রশ্ন কমন পেয়েছেন বিসিএস এবার। প্রবলেম হচ্ছে যে অনেক ভাষা বিজ্ঞানী বা অনেক ব্যাকরণবিদ আছে যারা সর্বর্ণ মানে রিকে সর্বর্ণ মনে করেন না, এবং এটা কিন্তু লাস্ট যে এনএসআই এর একটা পরীক্ষা হয়েছিল, ওখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে নিচের কোনটিকে অনেকে সর্বর্ণ মনে করেন না, উত্তর হচ্ছে রিকার। দেখেন আমি গল্পের ছলে বলি যে এই রিয়ের মাঝে ঝামেলা আছে। কি আছে? রিয়ের মাঝে ঝামেলা আছে। প্রশ্ন করে যে রিয়ের মধ্যে কি ঝামেলা? ঝামেলা হচ্ছে এই সর্বর্ণটাকে রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর সর্বর্ণ মনে করেন না। রবি ঠাকুরের সঙ্গে আরো আছে হরপ্রসাদ শাস্ত্রী, আরো বিখ্যাত কজন ব্যাকরণবিদ আছে, তারা রিকারকে সর্বর্ণ মনে করেন না। তার মানে এর মধ্যে ঝামেলা আছে, তাই না? এখন দেখেন, একটা ঝামেলাকে ধরেছেন, আবার কি একেও ধরবেন? অলরেডি একটা ঝামেলাকে ধরুন আপনি ধরে ফেলেছেন, আবার একেও ধরবেন? ভাই এত ধরাধরি দরকার নেই, আমরা এই পর্যন্ত আটকে থাকবো। তাহলে দেখেন ধরতে পারছি কয়টাকে? 4টাকে। কই পর্যন্ত? রি পর্যন্ত। রিয়ে কেন থামবো? কারণ রিয়ের মাঝে ঝামেলা আছে। কি আছে? রিয়ের মাঝে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? রিকে অনেক ভাষাবিজ্ঞানী বা ব্যাকরণবিদ সর্বর্ণ মনে করেন না। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পেরেছেন? ওকে, আবার তাপিয়া চৌধুরী বলছেন যে সাউন্ড ঠিক আছে, বোর্ড ক্লিয়ার না। এক একজন এক এক রকম প্রবলেম পাচ্ছেন। আচ্ছা, এমন একজন কেউ আছেন যিনি বোর্ড এবং সাউন্ড দুইটাই ক্লিয়ার দেখছেন? যদি একজন ক্লিয়ার দেখে থাকেন তাহলেই বুঝবো যে ঠিকঠাক আছে, কারণ একজন ঠিকঠাক দেখছে মানে কি সবাই ঠিকঠাক দেখবে, হয়তো বা আপনার নেটের প্রবলেম হচ্ছে। এই তো রসনের দীর্ঘ দেখেন, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, তা হচ্ছে আগে আমরা শিখি। আসেন আমরা কার শিখবো, কার। আপনাকে যদি প্রশ্ন করি যে কার কয়টি? কার হচ্ছে 10টি, আমরা সবাই জানি। কার কয়টি? 10টি। দেখেন সর্বর্ণ কয়টি? এই তো মুকুন্দ মন্ডল বলছেন ক্লিয়ার। যদি মুকুন্দ মন্ডল ক্লিয়ার দেখতে যদি পারেন, তার মানে বুঝতে হবে যে যারা সাউন্ড ক্লিয়ার শুনছেন,
বোর্ড ক্লিয়ার দেখছে না, নেটওয়ার্ক প্রবলেম, বা কেউ বোর্ড ক্লিয়ার দেখছেন সাউন্ড পাচ্ছে না, তার স্পিকারের প্রবলেম বা যে স্পিকার দিয়ে শুনবেন সেটা প্রবলেম। ওকে, এখন আসেন যে প্রশ্ন হচ্ছে যে কার নেই কার। আপনাকে যদি প্রশ্ন করি কার নেই কার, তাহলে আপনি উত্তর দিবেন যে আমার কার নেই আর অয়ের কার নেই। কার 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 নেই? হ্যাঁ সত্যি বলছি আমার কার নেই। আশা করছি আগামী 4-5 বছরের মধ্যে যদি অনেকগুলো টাকার মালিক হয় তাহলে কার কিনবো। ওকে আই এম জাস্ট কিডিং। তার মানে এখানে কার নেই কার, দেখেন আমার তো কার নেই, আবার অয়েরও কার নেই। এই অ বলতে অন্য কোনো অ না, এই যাকে আমরা আদর করে সরিয়ে বলতেন, এই অয়ের কি নেই? কার নেই। আর এই অয়ের যেহেতু কার নেই, এই জন্য এই অকে বলা হয় নীলিন বর্ণ। অয়ের যেহেতু কার নেই, এই জন্য অকে বলা হয় নীলিন বর্ণ। ওকে, এরপর থেকে আমি আরেকটু ক্লিয়ার করে রাখার চেষ্টা করবো। এই তো রস দীর্ঘ করো। এবার আসেন আমরা শিখবো হচ্ছে ফলা। ফলা আছে হচ্ছে 6টি। ফলা কয়টি? 6টি। এই 6টি ফলা মনে রাখার টেকনিক আছে। টেকনিক শিখবো সত্য হুমায়ুন আহমেদ স্যারের একটা উপন্যাস নিয়ে। আপনারা হয়তো হুমায়ুন আহমেদ স্যারকে অবশ্যই চেনেন, তাই না? অনেকেই ভক্ত, রূপা, হিমু। তারপর হচ্ছে লাস্ট একটা সিনেমা হলো মানে গোলকধাঁধা টাইপ নিয়ে, ভুলে গেছে নামটা, যাই হোক বাদ দেন। এখন দেখেন সেই যে সিনেমাটা নিয়ে আমি আলোচনা করতে হচ্ছে আমার আছে জল, হয়তো অনেকে দেখেছেন সিনেমাটা। সিনেমাটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সিনেমা। তো এই সিনেমার নামটা আমরা হালকা এডিট করব। এডিট করে আমার আছে জলের জায়গায় আমরা লিখবো যে মনে রবে জল। তার মানে দেখেন এখানে মত হচ্ছে মফলা, নতে হচ্ছে নফলা, নতে হচ্ছে রফলা, বত হচ্ছে বফলা, যত হচ্ছে জফলা, যত হচ্ছে লফলা। এই যেখানে 6টা বর্ণ আছে, এই 6টা বর্ণকেই আমরা বলছি ফলা। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ঠিক আছে, এগুলো ওয়ান কেটা সংক্ষিপ্ত রূপই। এই তো রসস্বর দীর্ঘস্বর কার ফলা চলে গিয়েছে। এবার আসেন খুবই যন্ত্রণাদায়ক যে বিষয়, ঘেটুপুত্র কুমার না, উনি হচ্ছে যে রহস্যজনক যে সব উপন্যাস লিখতেন, ওখানে একটা ছোট মিসির আলী, মিসির আলীর কথা বলতে চেয়েছিলাম। আসেন আসেন আমরা এখন শিখবো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ঝামেলাকর বিষয়, তা হচ্ছে স্পর্শ বা বর্গীয়। আগে আমি লিখলাম বর্গীয় বর্ণ। দেখেন আমরা জানি যে বর্গীয় বর্ণ আছে 25টি। বর্গীয় বর্ণ কয়টি? 25টি। তাহলে বর্গ কয়টি আছে? বর্গ আছে 5টি। মনে রাখবেন যে বর্গীয় বর্ণ 25টি, বর্গ আছে 5টি। কি কি বর্গ আছে? বর্গ আছে হচ্ছে 5টা, ক চ ট ত প। আমরা লিখে ফেলি, আসেন লিখবো হচ্ছে ক চ ট ত প। 5টা বর্গ। বর্গ হচ্ছে খ গ ঘ উ। তারপরে ছ বর্গীয় জ ঝ নিয় বা ঞ বলে। তারপর হচ্ছে ঠ ড ঘ মূর্ধন্য। তারপর হচ্ছে থ দ ভ দন্তন্য। তারপর হচ্ছে ফ, হচ্ছে ব, হচ্ছে ভ, হচ্ছে ম। এই যে এখানে বর্গীয় বর্ণ আছে মোট 25টি। এখানে এই বর্গীয় বর্ণগুলোকে ভাগ করা যায় প্রথমে দুই ভাগে। দুই ভাগে ভাগ করতে গেলে জাস্ট একটা টান দিলেই হবে, দুইটা না। একটা টানে দুই ভাগ করা যায়। অনেকে ভাবেন যে দুইটা টানে দুই ভাগ করবো, না, একটা টানে দুই ভাগ করা যায়। দেখেন এই পাশে যে বর্ণগুলো আছে আমরা এইগুলোকে বলছি অঘোষ, আর এই পাশে যেগুলো আছে সেগুলোকে বলছি ঘোষ। ওকে, এখন অঘোষ ধ্বনি কি? অঘোষ ধ্বনি হচ্ছে যে ধ্বনি বা বর্ণগুলো উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্র বা গলা অনুরণিত হয় না বা কম্পিত হয় না। এক কথা বলতে পারি যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে ফুসফুস বাতাস কোথাও বাধা পায় না, সেগুলোকে বলছি অঘোষ ধ্বনি। আর যেগুলো উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্র বা গলা কেঁপে ওঠে বা বাতাস বেরোর সময় বাধা প্রাপ্ত হয়, আমরা তাকে বলছি ঘোষ ধ্বনি। ওকে, তো এখন দেখেন আপনি উচ্চারণ সিম্পলি যে যেখানে আছেন সেখানে একবার ট্রাই করতে উচ্চারণ করেন ক। দেন ক উচ্চারণ করবেন, ইজিলি শব্দ হবে। কিন্তু আপনাকে যদি বলি যে উচ্চারণ করতে ঘ, দেন ঘ উচ্চারণ করতে কিন্তু গলা কেঁপে উঠবে। তবে একটা বিষয় মনে রাখবেন যে এই কাপ্পাকাপির উপর ভিত্তি করে আপনি ঘোষ আর অঘোষ বের করতে পারবেন না, কারণ আমাদের উচ্চারণ বা ফনেটিক্স কিন্তু ভালো করে শেখানো হয়নি যে কোন বর্ণ কোথা থেকে উচ্চারণ হবে। তো এই জন্য আমরা যাবো ডিরেক্ট টেকনিক, যে প্রথমের দিকে যে দুই কলাম ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এগুলো হচ্ছে অঘোষ। আর এই পাশে যে কলমে যতগুলো বর্ণ আছে সবগুলি বর্ণই হচ্ছে ঘোষ বর্ণ। ওকে, এখন দেখেন এই অঘোষ আর ঘোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। তার মানে এটা হচ্ছে অল্প, এটা হচ্ছে মহা, এটা হচ্ছে অল্প,
এটা হচ্ছে মহা, এটা হচ্ছে অল্প। ওকে, ঠিক আছে। এখন দেখেন অল্প প্রাণ বলতে কি বুঝি? প্রাণ মানে মনে রাখবেন যে জীবন, জীবনটার অস্তিত্ব কই থেকে পাই? বাতাস ছাড়া কি অস্তিত্ব আছে? না, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারবো না। পানি ছাড়া আমরা 6 থেকে 7 দিন বাঁচতে পারবো, কিন্তু অক্সিজেন ছাড়া আপনি হয়তোবা সর্বোচ্চ 10-12 মিনিট স্টে করতে পারবেন না, তাও যায় না, তার থেকেও কম হতে পারে। যাই হোক, তাহলে দেখেন যে যে বর্ণ উচ্চারণ করতে গেলে ফুসফুস তো বাতাস কম বের হবে তাকে বলে অল্প প্রাণ, আর যেগুলো উচ্চারণ করতে গেলে বাতাস বেশি বের হবে, ফুসফুস থাকবে বাতাস বেশি বের হবে, সেগুলো মহাপ্রাণ। এখন প্রবলেম হচ্ছে যে আমরা বুঝতেই পারি না বা জানি না কোনটাতে বাতাস বেশি বের হয় বা কোনটাতে বাতাস কম বের হয়। এটা একটা প্রবলেম। টেকনিক শিখবো, এক টেকনিকে সব ঝামেলা চুকে যাবে একবারে। সহজ টেকনিক কি দেখেন, সহজ টেকনিক হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে দেখুন যে আপনার ফুসফুস থেকে বাতাস বের হয়ে বেশি বেরোবে, কিভাবে বুঝবো? আমরা মুখের কাছে হাত রাখবো, মুখের কাছে হাত রেখে বর্ণগুলো উচ্চারণ করবো। দেখেন উচ্চারণ করেন, যদি মুখের কাছে হাত উচ্চারণ করেন ক, ক উচ্চারণ করার সময় দেখবেন যে আপনার ফুসফুস থেকে বাতাস হাতের তালুতে এসে বাধা প্রাপ্ত হবে বা লাগবে না। কিন্তু যদি উচ্চারণ করেন খ, মুখের কাছে হাত উচ্চারণ করেন খ, দেখেন খ উচ্চারণ করার সময় দেখবেন যে বাতাস এসে আপনার হাতে লাগছে, তার মানে মহাপ্রাণ। যেটাতে বাতাস লাগবে না বা লাগলেও খুবই অল্প, সেটা অল্প প্রাণ। আর যেটাতে বাতাস এসে ধাক্কা দিবে সেটা হচ্ছে মহাপ্রাণ। ঠিক একইভাবে উচ্চারণ করবেন, দেখেন দ, দ, দ উচ্চারণ করতে বাতাস খুবই অল্প বের হয় বা হাতে লাগে না। যদি উচ্চারণ করেন ধ, ধ উচ্চারণ করে দেখেন আপনার হাতে এসে বাতাস আঘাত করবে। এইটাই হচ্ছে মহাপ্রাণ। প্রশ্ন করেছে তাহলে নাসিক্য বর্ণ কোনগুলো? ভাই নাসিক্য তো এগুলো, এগুলো হচ্ছে ঘোষ, অল্প প্রাণ, নাসিক্য বর্ণ। এটা কি বলে? ঘোষ, অল্প প্রাণ, নাসিক্য বর্ণ। এগুলো নাসিক্য বর্ণ, কোনো সমস্যা নেই। নাসিক্য হলে সে কি অল্প প্রাণ হতে পারে না? নাসিক্য হলে কি সে কি মানে ঘোষ হতে পারে না? হতে পারে। ওকে, এখন দেখেন এই যে পাঁচটা আছে, এই পাঁচটাই শুধু নাসিক্য বর্ণ না। মনে রাখবেন যে নাসিক্য বর্ণ 7টি, খুবই ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নাসিক্য বর্ণ কয়টি, আপনি হয়তো আজীবন পড়ে আসেন নাসিক্য বর্ণ 5টি, কিন্তু ভুল। নাসিক্য বর্ণ 5টি না, নাসিক্য বর্ণ 7টি। নাসিক্য বলতে কি বুঝি? যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আপনার নাকের সাহায্য লাগবে, নাক নাক লাগবে, সেগুলো নাসিক্য বর্ণ। এখন দেখেন আপনি কি অনুস্বর নাক ছাড়া বলতে পারবেন? না, কারণ কি অনুস্বর উমর উচ্চারণ তো এক। আবার দেখেন যদি বলে যে চন্দ্রবিন্দু, তাহলে কি চন্দ্রবিন্দু উচ্চারণ করতে নাক লাগবে। তার মানে নাসিক্য বর্ণ হচ্ছে 7টি, তবে এই 5টি হচ্ছে বর্গীয় না, এগুলো বর্গীয়র বাইরের বর্ণ। ওকে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে নাসিক্য বর্ণ কয়টি, 100% 7টি। নাসিক্য বর্ণ কয়টি? 7টি। ওকে, আর যদি বর্গীয় নাসিক্য বর্ণ কয়টি, যদি বলে বর্গীয়, বর্গীয় নাসিক্য বর্ণ 5টি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন এখান থেকে যে কনফিউশনটা শুরু হয়েছে, যে তা হচ্ছে স্পর্শ বর্ণ, এটা নিয়ে খুব ঝামেলা শুরু হয়ে গেছে, যা আমরা লাইভ ক্লাসে আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম। আমরা কিন্তু বিশেষ পরীক্ষার আগের একদিন আগে, মেবি একদিন কি দুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল যে বাংলার কনফিউশন জন্য বা কনফিউশন নিয়ে, ওখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে স্পর্শ বর্ণ আপনারা পড়েছেন 25টি, তবে বাংলা একাডেমি সে বলছে 16টি। এরপরে নতুন যে বাংলা ব্যাকরণটা এসেছে 2010 সালে, যেটাকে আমরা যে বইটা সবচেয়ে ফলো করি, নবম দশম শ্রেণীর যে বাংলা নতুন বইটা এসেছে, নতুন বইয়ে পেয়েছি 20টি। পুরান কিছু বই আছে 25টি, আরো কিছু বিখ্যাত লেখক আছে তাদের বই আছে 25টি। তাহলে আমরা ফলো করবো কোনটি? ভাই দেখেন এখান থেকে ফলো করবো ওইটি। যদি অপশনে 16 থাকে তাহলে মাস্ট 16 দাগাবেন, কারণ বাংলা একাডেমিকে মানতে হবে। যদি অপশনে 16 না থাকে, যদি 20 বা 25 থাকে তাহলে 20 দাগাবেন, কারণ নতুন বই 20 এসেছে। যদি 16, 20 কোনটাই না থাকে তাহলে উত্তর দিবেন 25টি। পারবেন চার্জ নিতে। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছেন? যে স্পর্শ বর্ণ নিয়ে এখন প্রশ্ন হতে পারে যে স্পর্শ বর্ণ যে 25টি, এই কোন মানে 20টি বা 16টি কোথায় কোথায়? দেখেন এই যে নাসিক্য বর্ণ, এই নাসিক্য বর্ণগুলো বাদ, এগুলো স্পর্শ বর্ণের মধ্যে কখনোই পড়বে না। তাহলে নতুন নবম দশম শ্রেণীর যে বই, বোর্ড ক্লিয়ার না, একটু বুঝার চেষ্টা করুন যে শেষের দিকে যে বর্ণগুলো ছিল এই বর্ণগুলো বাদ, এগুলো নাসিক্য বর্ণ। নবম দশম শ্রেণীর বই এই কয়েকটা বর্ণ আছে 20টা, এই 5টা বাদ যদি 20টি থাকে, এই 20টিকে তারা বলছে স্পর্শ বর্ণ। আর বাংলা একাডেমি করেছে কি, এই যে চ, ছ, জ, ঝ, এই 5টা তো আগে বাদ, সঙ্গে চ, ছ, জ, ঝ, এদিকে 4টা বাদ। এই 4টাকে বলছে দৃষ্ট ধ্বনি। কি বলছে? দৃষ্ট ধ্বনি। বাকি থেকে কয়টি? 20টা থেকে 4টা গেলে থাকে 16টি। এই 16টিকে বলছে বাংলা একাডেমি স্পর্শ বর্ণ। তো আপনারা অপশন দেখে বুঝে শুনে উত্তর করবেন যে উত্তর কত হবে। ঠিক আছে, মিশিয়ে দিলাম।
বোর্ড উনি কখনো ক্লিয়ার পাচ্ছেন, কখনো আনক্লিয়ার পাচ্ছেন। ওকে, আশা করছি এখন ক্লিয়ার হয়ে গেছে। আবার দেখেন ধ্বনি বা বর্ণ নিয়ে আর বেসিক যে কথাবার্তাগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে নিজে নিজে পড়তে হবে, এগুলো আহামরি পড়ানোর কিছু নেই। তবে কিছু বিষয় কনফিউশন দূর করে দিয়ে যাচ্ছে আজকের ক্লাসে। ওকে, কনফিউশন নাম্বার 1 আপনারা পড়ছেন 1 নম্বর কনফিউশন যে শীষ বর্ণ। দেখেন আপনারা পড়ছেন শীষ বর্ণ 3টি, তালব্য-শ, দন্ত-স, মূর্ধন্য-ষ। শীষ বর্ণ করে পড়ছেন 3টি। হ্যাঁ, শীষ বর্ণ 3টি, কিন্তু স্টারতে দেখেন যদি প্রশ্ন আসে শীষ ধ্বনি কয়টি, শীষ ধ্বনি কতটি, তখন কিন্তু উত্তর হবে 2টা, তালব্য-শ আর দন্ত-স। এখন বলতে পারেন যে স্যার বা ভাই এরকম কেন হলো? হওয়ার কারণ হচ্ছে ধ্বনি আর বর্ণ এক না। আমি আবার বলছি, ধ্বনি আর বর্ণ, আমি আবারও বলছি ধ্বনি আর বর্ণ এক না, দুইটা আলাদা বিষয়। দেখেন সকল ধ্বনির আপনি বর্ণ পাবেন না। ওকে, এখন দেখেন যেমন দেখেন কিছু কিছু বর্ণ আছে ধ্বনি একটা বর্ণ দুইটা। যদি দেখেন যদি ন, এই যে ন, ন বলতে কিন্তু দন্ত ন আছে, মূর্ধন্য ন আছে। যেমন দেখেন যদি পানি, উচ্চারণ এক। যদি কি পানি, উচ্চারণ কিন্তু সেম, কিন্তু দুইটা দুই জিনিস। এই পানি মানে হাত, এই পানি মানে কি হাত, আর এই পানি মানে কি খাবার পানি। উচ্চারণ এক, তার মানে কি ধ্বনি একটা, বর্ণ কয়টা, দুইটা। আবার দেখেন যদি বর্গীয় জ, অন্তস্থীয় জ, একই বর্ণ, উচ্চারণ হচ্ছে কি জ, উচ্চারণ কি জ, ধ্বনি কি জ, কিন্তু বর্ণ কয়টা, দুইটা আছে। আরো আছে যদি বলি ত খণ্ড ত, আবার আছে হচ্ছে র আছে, ডয় বিন্দু র আছে, ঢয় বিন্দু র, বর্ণগুলো উচ্চারণ কাছাকাছি, তাই না? এই দুটো উচ্চারণ অনেকটা কাছাকাছি, তারপরে র আছে। আবার দেখেন আছে কি উম আছে, অনুস্বর আছে, এগুলো উচ্চারণ তো একই। তার মানে উচ্চারণ একই, বর্ণ কয়টা, দুইটা করে যাচ্ছে। তার মানে ধ্বনি আর বর্ণ এক জিনিস না। এই জন্য দেখেন এখানে দেখেন তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ, এখানে তালব্য শ আর মূর্ধন্য ষ দুইটার উচ্চারণ একই, দুইটার উচ্চারণ কি একই উচ্চারণ। এই জন্য দুটো উচ্চারণ এক থেকে ধ্বনি নিয়েছি, একটা তালব্য শ বেশ ধ্বনি, আর আরেকটা আছে দন্ত স, দন্ত স ছয়ের মতো হয়। তুমি সালাম, সালামকে আমরা ছয় দিয়ে লিখি। তো এইভাবে পরীক্ষায় আপনার জন্য ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে। ক্রিটিক্যাল প্রশ্ন কি, যে ব্যঞ্জন ধ্বনি কয়টি, প্রশ্ন হতে পারে ব্যঞ্জন ধ্বনি কয়টি। দেখেন এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। বেশিরভাগই উত্তর দিবে 30, মানে 39টি, কিন্তু উত্তর হবে 30টি। ব্যঞ্জন ধ্বনি বলে 30টি, আর ব্যঞ্জন বর্ণ বলে কয়টি বলে তো 39টি। সো খুব সাবধানে মাথায় রাখবেন। ওকে, এবার আসেন একটু স্বর নিয়ে আরেকটু কথাবার্তা আছে। তা হচ্ছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টি, মনে রাখবেন যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি। কি কি? ওই ও। কারণ দেখেন এই দুটো কোনো স্বরজ্ঞাপক কেন বলছি, এখানে দুইটা স্বরবর্ণ মিলে একটা স্বরবর্ণ পাই। এখানে দেখেন কি আছে, প্রথম ওই আছে, তাহলে কি লিখবো, অ যোগ রস্যই, কি পাচ্ছি, ওই পাচ্ছি। তাহলে স্বরবর্ণ কয়টা, দুইটা, দুইটা স্বরবর্ণ মিলে স্বরবর্ণ আমরা দাঁড়িয়েছি কয়টি, একটি। তার মানে এই দুটাকে বলছি জাস্ট স্বরজ্ঞাপক বর্ণ। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি, 2টি। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে যৌগিক যৌগিক স্বরধ্বনি কয়টি, মনে রাখবেন এগুলো কিন্তু একটু টাফ আছে। যদি প্রশ্ন আসে যৌগিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টি, 25টি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে এগুলো কিভাবে হলো। কিন্তু শীষ ধ্বনি 4টি না, শীষ ধ্বনি 4টা, উষ্ম ধ্বনি 4টি। শীষ ধ্বনি 4টি না, দেখেন উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি আর শীষ ধ্বনি একসঙ্গে দেওয়া, কিন্তু উষ্ম আর শীষ একসঙ্গে না। উষ্ম ধ্বনি 4টি, কি কি? তালব্য-শ, দন্ত-স, তালব্য-শ, দন্ত-স, মূর্ধন্য-ষ, হ। এই 4টা মিলে হচ্ছে উষ্ম ধ্বনি। কিন্তু হ তো শীষ ধ্বনির মধ্যে আসে না। শীষ ধ্বনি কয়টা, 3টা। সরি ধ্বনি না, বর্ণ, উষ্ম বর্ণ, সরি ধ্বনি বলে তো তুমি আসবে। উষ্ম বর্ণ 4টা। প্রশ্ন করেছেন কি জয়, জয় সরকার, জয় সরকার ভাই, দেখেন মনে রাখবেন উষ্ম বর্ণ 4টা, উষ্ম ধ্বনি না। কি কি? তালব্য-শ, দন্ত-স, মূর্ধন্য-ষ আর হ, এগুলোকে বলবো উষ্ম বর্ণ। কিন্তু যদি তুমি কি শীষ বর্ণ, শীষ বর্ণ বলে কিন্তু তালব্য-শ, দন্ত-স আর মূর্ধন্য-ষ,
হ কিন্তু শীষ বর্ণ না, হতে আমরা শীষ দেই না। ওকে, সো এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আমি আরেকটা স্টার দিচ্ছি, এগুলো পরীক্ষায় ভুল হয়। তা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এর মধ্যে এক্সট্রা যে স্বরধ্বনিটা পাই তা হচ্ছে এ। এই একে আমরা স্বরধ্বনি হিসেবে করছি, এটা কিন্তু বর্ণনা। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 7টির মধ্যে কি আছে? একটা এক্সট্রা এ আছে। এই এটাকে উদ্ভব করছে ডক্টর আব্দুল হাই, বা আব্দুল হাই লিখতে পারি। আব্দুল হাই এই এ ধ্বনির প্রবর্তক। পরীক্ষায় কিন্তু কঠিন প্রশ্ন করে বিসিএস এ যে এ ধ্বনির প্রবর্তক কে। এবছর কিন্তু বাংলা প্রশ্ন যথেষ্ট হার্ড ছিল। উত্তর হবে আব্দুল হাই। কিছু প্রশ্ন সহজ ছিল, কিন্তু অনেক প্রশ্ন বেশ কঠিন ছিল। ওকে, আব্দুল হাই হবে। এখন থেকে যদি প্রশ্ন করে যে মৌলিক স্বরবর্ণ কয়টি, একটু ক্রিটিক্যাল দেখেন, এটা হচ্ছে ডাবল স্টার। মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। মৌলিক স্বরবর্ণ 6টি কেন? এই যে এটা আছে, এই এত আর কোনো বর্ণ না, এটা একটা ধ্বনি, এটা ধ্বনির রূপ। ওকে, এটা ধ্বনির রূপ। এটা হচ্ছে এ হচ্ছে ধ্বনি, এটা কিন্তু বর্ণ না। তখন 7টা থেকে এই এটা বাদ দিলে বাকি যে 6টা থাকবে, ওই 6টাকে বলছি আমরা মৌলিক স্বরবর্ণ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। জানি না আপনাদের মাথার উপর দিয়ে গেছে কিনা, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু আমাকে জানাবেন যে এইটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? একটু যারা আমাকে দেখছেন এই পর্যন্ত বলেন তো, আমি যেগুলো বলেছি এইটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন? আর এর পাশাপাশি যেমন তারুণ্যের ধ্বনি, রয়বিন্দ্র, বৈষ্ণব র, তারুণ্যের ধ্বনি, আবার হচ্ছে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। ওকে, তারুণ্যের ধ্বনি হচ্ছে র আছে। তো এইগুলো একটু বাসায় নিজে নিজে একটু দেখে নেবেন। নাসিক্য আর সরি হচ্ছে আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, এটা শিখতে হবে। যেমন হচ্ছে অযোগ বাহ বর্ণ। অযোগ বাহ বর্ণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনুস্বার আর একটা বিসর্গ। এই দুটো হচ্ছে অযোগ বাহ বর্ণ, কারণ এগুলো হচ্ছে অন্য কোনো বর্ণকে যোগ করতে পারে না, এই জন্য বলা হয় যে অযোগ বাহ বর্ণ। ওকে, পরাশ্রয়ী বর্ণ 3টা। পরাশ্রয়ী বর্ণ করার কি কি? 3টা, মানে যেগুলো অন্যের উপর আশ্রয় করতে হয়। যেমন হচ্ছে চন্দ্রবিন্দু আছে, অনুস্বর আছে, বিসর্গ আছে, এগুলো হচ্ছে অন্যের উপর আশ্রয় করে, এটা বলে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ পারেন। এটা হচ্ছে অযোগ বাহ বর্ণ। পরীক্ষা কিন্তু হুট করে চলে আসতে ভাবছি যে অযোগ বাহ কি। অযোগ বাহ বর্ণ 2টি, অনুস্বর আর বিসর্গ। কেন বলছি? এই দুটো অন্য কোনো বর্ণকে যোগ করতে পারে না। ওকে, বুঝতে পেরেছি। আজকে একটু খুব গোলযোগ ছিল, ঝামেলা ছিল, ক্লাসে ডিস্টার্ব হয়েছে আসলে, এই জন্য আমি আমার মনের মতো করে ক্লাস নিতে পারিনি। তো যারা না ক্লাসটা কতটুকু এনজয় করেছেন বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে বোঝানোর জন্য। আর যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ছিল, হয়তো এই জন্য যারা একদম নতুন দেখছেন তাদের হয়তো বুঝতেও সমস্যা হতে পারে যে আমি খুব দ্রুত কথা বলছি। এই কারণে আমার পড়ানোর স্টাইলটা হয়তো হয়তো এভাবে নাও আপনি রিসিভ বা আগে কারো নাও করতে পারেন, এই জন্য সমস্যা হতে পারে। তো আশা করছি খুব বেশি সমস্যা হবে না। ওকে, আজকে ক্লাস আর বেশি লেন্দি করছি না, কারণ আজকে একটু গোলযোগের কারণে প্রায় 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট নষ্ট হয়ে গিয়েছে। আর ক্লাসের কন্টেন্ট আরো বাকি আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসগুলোতে শেষ করব। আর একটা বিষয় বলছি, যে বিষয়টা মনে রাখবেন, যদি বাংলা ব্যাকরণ নিয়ে, বেসিক্যালি আমি বাংলা ব্যাকরণটা নিয়ে বেশি স্টাডি করছি বা পড়াচ্ছি। বাংলা ব্যাকরণে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে নক করতে পারবেন। আমি অলরেডি আমার আইডিতে তো কমেন্ট করেছিলাম, তৌহিদুর রহমান নামে আমার আইডি দেওয়া আছে। তারপরেও আপনারা যদি আমাকে মেসেজ করতে বা কন্ট্যাক্ট করতে সম্পর্ক ধরে, বাংলার জন্য একটা গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে তৌহিদ বাংলা পাঠশালা। তৌহিদ বাংলা পাঠশালা, এই গ্রুপে যাবেন। এই গ্রুপে বাংলা নিয়ে মোটামুটি আলোচনা করা হয়। এখানে অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বাংলা নিয়ে আলোচনা করা হয়। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখানে গ্রুপে পোস্ট করবেন। আমি, আমার স্টুডেন্ট অথবা আমার কলিগ সহযোগী বা আমার স্যার টিচার অনেকেই গ্রুপে যুক্ত আছেন, আপনি প্রশ্নের উত্তর পাই যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আর বেশি কিছু কথা না বাড়াই, আগামী ক্লাসগুলো তো দেখা হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো পড়েন। আমি কথা দিচ্ছি যে আপনি অনেক ভালো করবেন। অনেস্টলি বলছি, যদি ব্যাকরণ ক্লাসগুলো রেগুলার অনলাইনে যদি এখানেই শেষ করতে পারেন, আপনার ব্যাকরণে প্রবলেম থাকবে না। আর আমি আজকে যতটুকু পড়িয়েছি আমার বিশ্বাস এটুকু মনে থাকবে। আমি যতটুকু পড়িয়ে দিয়েছি আমি চেষ্টা করেছি যতটুকু পড়ানোর জন্য, এটুকু যদি জাস্ট
এখন একটু ক্লাস শেষ হয়ে গেলে একবার খাতায় চোখ বুলাবেন, দেখবেন যে আপনার কাছে অনেক বিষয় ইজি মনে হয়ে যাবে, সহজ মনে হবে। ওকে, এরপর আপনি বই প্র্যাকটিস করবেন। আর কোনো কনফিউশন হলে আমার গ্রুপে পোস্ট করবেন অথবা আমাকে মেসেজ দিয়ে নক করতে পারেন, মেসেজ দিয়ে বলবেন যে এটা কিভাবে হলো, কেন হলো। আমি চেষ্টা করবো, আমি সুযোগ সময় পেলে আপনার উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকে ক্লাস আর বেশি এন্ডিং করছি না। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ওয়াহিদ আক্তার ইতি, আমার মাইক্রোফোন পিছনে না, মানে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ক্লাস নিচ্ছি। আর অনেস্টলি স্পিকিং যে আমার সাউন্ড নিয়ে মনে হয় না, ক্লাস তো প্রায় যখন থেকে লকডাউন শুরু তখন থেকে অ্যাডমিশন ক্লাস বিসিএস ব্যাংক জব সব জায়গায় ক্লাস নিচ্ছি, কখনোই সাউন্ড নিয়ে কমপ্লেন আসেনি। হয়তো নেটের কারণে বা ইন্টারনেটের কারণে আমার হয়তো বা কখনো ব্লার হয়েছে বোর্ডটা, লেখা একটু ঝাপসা আসতে পারে, কিন্তু সাউন্ড নিয়ে কখনোই কেউ কমপ্লেন করেননি। একমাত্র আপনিই কমপ্লেন করেছেন, এবং বাকিরাও কিন্তু সাউন্ড নিয়ে কমপ্লেন করেনি, তারাও বলছেন যে লেখা দেখা যাচ্ছিল না। তো আমি তারপরেও দেখবো, বিষয়টা খুঁজে দেখবো যে আসলে সাউন্ডের প্রবলেম আছে কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটা এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো গুড নাইট, আসসালামু আলাইকুম।